ওয়েলকাম বাচ্চারা, কি খবর তোমাদের বলো? কার কি অবস্থা? একটু ডিলে হয়ে গেল, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। বলো, আজকে কিন্তু আমরা আর্থিক বিনিয়োগ বিষয়, তাই না? যারা নবম শ্রেণীতে আছো তাদের জন্য খুবই দুঃসংবাদ, এবং আমার মনটা খারাপ। তোমাদের প্রিয় শাইনুর স্যারের দাদু মারা গিয়েছে। তোমরা সবাই তার জন্য দোয়া করবে যেন আল্লাহ পাক তাকে জান্নাতবাসী বা জান্নাত হিসেবে নসিব করে নেয়। এবং তোমরা যে আজকে পারিবারিক অর্থায়নে বা তহবিলে যে ক্লাসটি করতে পারোনি, খুব শীঘ্র সেই ক্লাসটি হবে। বাট আজকে যেহেতু আমাদের আলোচনার টপিক হচ্ছে কি আর্থিক বিবরণী অধ্যায় 10, এটা নবম শ্রেণীতে যেমন আছে, দশম শ্রেণীতেও আছে। আর তোমরা জানো এখানে কিন্তু মার্কস সবচেয়ে বেশি, 20 মার্কস না, 20 মার্কস, রাইট? সো আজকে চলো আমরা আর্থিক বিবরণীটা কি করব, ধরে নিয়েছি মোটামুটি আমরা আজকে চারটা সৃজনশীল প্রশ্ন, এবং এরপর যে সময় থাকে ওই যে আজকে আমরা এমসিকিউ মানে বহুনির্বাচনী প্রশ্ন আজকে সমাধান করব। কেমন? তার আগে বলো তোমরা সবাই কেমন আছো, কি খবর সকলের? তোমাদের কমেন্টস গুলো একটু পড়ে নেই। কেমন? ইনি ইসলাম জানিয়েছ। ওয়ালাইকুম আসসালাম। ইনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো? নিশাদ বলছে সংক্ষিপ্তের উপরে ক্লাস নিলে ভালো হয়। আমি ঠিক বুঝতে পারিনি যে তুমি কি সংক্ষিপ্তের উপর বলেছো, আমাকে যদি একটু আবার কষ্ট করে তুমি টেক্সট করে জানাও। সামিরা বলছো আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ আমি ভালো আছি সামিরা, তোমার পড়াশোনা কেমন চলছে আমাকে জানিও। আচ্ছা মিথিলা বলছে স্যার একে মে এমসি কোন, একে মে বলতে নাকি একে মানে প্রথম এমসি করাবো নাকি কি করাবো একটু যদি আমাকে বলো। এনি ভালো আছে, এনি ভালো আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ইনান সালাম জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ইনান, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো শুনে খুব ভালো লাগলো। আচ্ছা পড়ালেখা ভালো যাচ্ছে সামিরার, ওকে ঠিক আছে। আমরা গল্প না করে কি করি, ম্যাথটা শুরু করি। আমরা গল্প করব সেটা কি ফাঁকে ফাঁকে, রাইট? চলো আমরা আজকের ম্যাথে ফিরে যাই। দেখো এখানে আমি একটা প্রথমেই কি সিকিউ প্রশ্ন দেখতে পাচ্ছ কিনা আমাকে জানাও। আর যেহেতু আমাদের এটা আর্থিক বিনিয়োগ প্রশ্ন, তোমরা জানো না এই প্রশ্নগুলো কি হয়, বেশ বড় হয়ে থাকে। তো আমি প্রশ্ন যদি এক পেজ জানতে যাই, আমাকে ছোট ছোট করে তুলতে হবে। অন্যথায় কি হবে, আমি তো এক পেজে প্রশ্ন আটকাইতে পারবো না। তখন তোমরাই আবার ঝামেলা, একবার এই পেজ আবার একবার অপর পেজ, সমস্যা না? এই জন্য কষ্ট হলো কি করো, আমি একটু সরে দাঁড়াচ্ছি, 10 সেকেন্ডের মধ্যে ফোনের স্ক্রিনশট বা ছবি তুলে রাখো। এতে কি হবে, যখন আমি ম্যাথ করাবো তোমরা স্ক্রিনে একটু জুম করে করে ফোন স্ক্রিনটা বড় করে করে দেখে নিতে পারবা। তোমার যে সমস্যাটা তুমি স্ক্রিনশট নাও না, হ্যাঁ? এর ফলে যেটা হয় তোমাদের দূর থেকে মানে কি লেখাটা ছোট ছোট, আর ক্যামেরা একটু দূরে থাকে এর জন্য লেখা বড় থাকলেও কি মনে হয়, এটা ছোট মনে হয়, বাট লেখা যথেষ্ট বড় আছে। কেমন? চলো আমরা যদি একটু দেখি। আবার নিশাদ আবার কমেন্টস করছো তাই না, দেখি নিশাদ কি কমেন্টস করলে। এই যে নিশাদ বলছে ক্লিয়ার দেখা যায় না, তোমরা স্ক্রিনশট নাও, তাহলে বিষয়টা ক্লিয়ার দেখতে পাবা। কেমন? তোমার জন্য কি করতে হবে, আমি আর একটু বড় করে দিতে পারি প্রয়োজনে। এটা আসলে প্রশ্নটাই এমন যে কিছু করার থাকে না। দেখো এর চেয়ে আবার বড় করা সম্ভব না, যথেষ্ট বড় করে ফেলছি। দেখো এখন কি দেখা যাচ্ছে কিনা, এর চেয়ে বেশি বড় করা সম্ভব না। দেখো যথেষ্ট বড় করে দিয়েছি। তোমরা কষ্ট করে একটু কি করো, একটা ছবি বা স্ক্রিনশট তুলে নাও, তারপর আমরা ম্যাথটা শুরু করে দিই। ওকে, আশা করি সবাই কি করেছ, স্ক্রিনশটটা তুলে রেখেছো। ম্যাথটা শুরু করি। কেমন? চলো। আজকের ক্লাসটা কিন্তু প্রথমে একটু লম্বা হবে, 1.5 থেকে 2 ঘন্টা হবে। ধৈর্য ধরো, তাহলে যারা নবম এবং দশম শ্রেণী যারা আছে সবাই কি করতে পারবো, আর্থিক বিবরণ থেকে দুইটা যে প্রশ্ন আসে 10 আর 10 20, এই 20 মার্ক আমরা অ্যান্সার করতে পারবো। চলো আমরা যে প্রশ্ন শুধু একটু পড়ে নেই। আগে শিখতে হবে কি প্রশ্ন পড়া। আর্থিক বিবরণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা এখান থেকে অ্যান্সার করা কি বাধ্যতামূলক, তোমাকে 20 মার্ক উত্তর অবশ্যই করতে হবে। চলো আমরা যে দেখে নেই এখানে কি আছে। প্রথমেই এটা কি 1 নম্বর প্রশ্ন বলেছে, কামাল এন্ড সন্স এর 2022 সালের 31শে ডিসেম্বর, এই তারিখটা সময় খেয়াল করবা। প্রশ্ন বক্সে কি করবে, এখানে একটা দাগ দিয়ে নিয়ে নেবা। সেটা কি ছিল, 2022 সালের 31 ডিসেম্বর তারিখে রেওয়া মিলটি নিম্নরূপ। এ দেখবা আর্থিক মনে তোমাদের কি থাকে, এরকম একটা সুন্দর করে টেবিল দেওয়া থাকে না, এটাকে বলা হয় রেওয়া মিল। এখানে থাকে ডেবিট, থাকে ক্রেডিট। কি কি ছিল, ছিল ক্রয় ও বিক্রয়, দেনাদার ও পাওনাদার। খেয়াল করবা এই যে ডেবিট পাশে টাকা 48,000 টাকা, এটা কিসের টাকা, দেনাদার টাকা। আর ক্রেডিট পাশে 38,000 টাকা দেওয়া আছে, এই 38,000 টাকা এটা হচ্ছে কার টাকা, এটা স্যার পাওনাদারের টাকা। আছে হাতে নগদ, কমিশন, বীমা প্রিমিয়াম, শিক্ষানবিশ ইসলামী, বিজ্ঞাপন, বিনিয়োগের সুদ, বিনিয়োগ, আয়কর, ঋণ,
উত্তোলন ও মূলধন, প্রারম্ভিক মজুদ পণ্য, শেষে মোট টাকা দেওয়া আছে। এখানে আছে আর অন্য তথ্য হিসেবে কি সমন্বয় সীমা প্রশ্নের নিচে মানে রেয়ামের নিচে বলা আছে। যদি একটু পড়ি, 1 নম্বরে বলেছে দেখো এই যে সমাপনী মজুদ পণ্য 48,000 টাকা। 2 নম্বর বলেছে মালিক কর্তৃক পণ্য উত্তোলন 2,500 টাকা, হিসাবভুক্ত হয়নি। 3 নম্বর বলেছে দেনাদারে 2,000 টাকা আদায়ের যোগ্য নয়। দেখো 4 নম্বর বলেছে ঋণের সুদ 9,000 টাকা বকেয়া রয়েছে। এবার আসো প্রশ্নে, এটা ছিল প্রথমে কি টেবিলটা ছিল রেওয়া মিল, পরে ছিল অন্যান্য তথ্য, দেন এই ক নম্বরে বলা আছে কামাল এন্ড সন্স এর মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। আর খ নম্বরে বলা আছে মোট মুনাফা 55,500 টাকা ধরে কামাল এন্ড সন্স এর নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। দেখো নিট মুনাফা মানে বলছে কি নিট মুনাফা বা ক্ষতি, কারণ তুমি তো সমাধান করে আগে বলতে পারবা না প্রতিষ্ঠানে তোমার লাভ হবে না লস হবে, হতে পারে এটা লাভ, হতে পারে এটা লস, যে কোনো একটা বের করতে বলছে। আর ঘ নম্বরে বলেছে দেখো এই যে এখানে বছরান্তে মানে বছর শেষে কামাল এন্ড সন্স এর আর্থিক অবস্থার, এই দেখো দেখিয়ে দিচ্ছে আর্থিক অবস্থার, এই যেখানে দেওয়া আছে কেমন, এই যে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তার মানে আমার ক নাম্বার বলছে কি মোট উত্তোলন বের করতে, খ নাম্বার বলেছে মোট লাভ দেওয়া আছে, নিট লাভ বা ক্ষতি বের করতে হবে, আর ঘ নাম্বার বলেছে কি আর্থিক অবস্থার বিভিন্ন তৈরি করে ফেলতে, তাই না? চলো তাহলে আমাদের শুরু করি। প্রথমে কি করবো আমরা একটা এরকম একটা তোমাদের মধ্যে কি একটা খালি পেজ নিয়ে নিবা, নেওয়ার পরে স্কেল আছে না সবাই, চলো স্কেলটা আমার হাতে হাতে ধরে স্কেল, এইটা তো আমার স্কেল রাইট। চলো স্কেলটা আমরা নিয়ে নেই। প্রথমে কি করবো আমরা একটা এখান থেকে একদম এই পর্যন্ত দাগ টেনে নিলাম, এটা কিসে দাগ হবে, এটা বিবরণের দাগ হবে কেমন। যেহেতু আমার বলেছে মোট উত্তোলন পরিমাণ নির্ণয় করতে, চলো আমরা এখন কি করব মোট উত্তোলন পরিমাণ নির্ণয় করে ফেলবো। চলো এখানে লিখবা কি, এখানে লিখবা 1 ক, কি বলেছিল দেখো নির্ণয়, এরকম কি দিবা একটা টাইটেল দিয়ে নিবা কেমন। আর এখানে লিখবো কি ভিতরে আমরা লিখবো বিবরণ, আর এই যে দুইটা টাকার ঘর এখানে লিখবো টাকা আর টাকা। খেয়াল করো এটা ছিল কি মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করার একটি কি ঘর, বিবরণ টাকা টাকা। চলো এবার প্রশ্নে ফিরে যাই। যেহেতু প্রশ্নে বলেছিল আমার মোট উত্তোলন পরিমাণ নির্ণয় করতে, দেখি তো এই প্রশ্নের মধ্যে উত্তোলন বা এই সম্পর্কিত কি কি আছে। চলো দেখেছি ক্রয় বিক্রয় আসবে না, দেনাদার পাওনাদার আসবে না, হাতে নগদ আসবে না, কমিশন আসবে না, বিমা প্রিমিয়াম আসবে না, শিক্ষানবিশ সালামি আসবে না, বিজ্ঞাপন এটা তো উত্তোলন অংশ না, তো এগুলোও আসবে না। আছে কি বিনিয়োগের সুদ, বিনিয়োগ, আয় কর, এই যে কথাটা বাবারা খেয়াল করো আয় কর। যারা আমার ক্লাস ইতিপূর্বে করেছে আমি বলেছিলাম যে উত্তোলন অনেক নাম আছে, কি কি চলো পাশে লিখে দেই। একটা নাম হচ্ছে কি আয়কর, উত্তোলন, তাই না? আরো কি আছে পণ্য উত্তোলন, এগুলো সবই উত্তোলন। আরো কি আছে, আছে জীবন বীমা প্রিমিয়াম রাইট। দেখো এগুলো কি, এগুলো সবগুলি উত্তোলনের অপর নাম। তাহলে কয়টা নাম জানলাম, চারটা রাইট, 5 থেকে 1 কম 4টা কি ছিল আয়কর, উত্তোলন, কি পণ্য উত্তোলন, উত্তোলন বোঝায় জীবন বা প্রিমিয়াম, এই 4টা মন থাকবে। এর ছোট্ট করে খাতার মধ্যে কি করো নোটস বা টিকা লিখে নাও, কারণ আয়করে কিন্তু অনেকগুলো নাম আছে। এই যেমন ধরো আমার নাম কি আল মামুন স্বাধীন, তার মানে আমার নাম কি একটা মামুন আমার নাম, আল মামুন আমার নাম, স্বাধীন আমার নাম, আর পুরো আল মামুন স্বাধীন কি পুরোটাই আমার নাম। তোমরা যেমন আমাকে মামুন বলো, অনেকে আমাকে স্বাধীন স্যার বলে ডাকে, অনেকে আল মামুন বলে ডাকে, অনেকে একসাথে আল মামুন স্বাধীন বলে ডাকে, বিষয়টা কিন্তু মূলত একই, ব্যক্তি তো আমি একা একজনই, তাই না? তো নিকনেম গুলো মনে রাখা অত্যন্ত আবশ্যক। দেখো তামার উত্তোলনের নাম কি কি আছে, আচ্ছা আয়কর, উত্তোলন, পণ্য উত্তোলন, জীবন বীমা প্রিমিয়াম। তাহলে আমার তো কোন প্রশ্ন বলেছিল মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করতে। দেখো এখানে আয়কর একটা কি পেয়ে গিয়েছি, দেখে তো এই দেখো এখানে কি আবার উত্তোলন নামেও কি আরেকটা এন্ট্রি আছে, তার উত্তোলন পেয়ে গিয়েছি কত, চলো লিখে ফেলি আয়কর 3,000, উত্তোলন
15,000 টাকা। চলো লিখি আয় কর, তাই না? কত ছিল স্যার? 3,000 টাকা। আর ছিল কি উত্তোলন, সেটা ছিল কত স্যার? সেটা ছিল 15,000 টাকা। দেখো আমরা কি বসেছি, আয়কর আর উত্তোলন, যেটা আমাদের রেয়ামলে ছিল বসিয়ে ফেলেছি। চলো তো দেখি আর কি কিছু আছে কিনা। দেখো পারমাণবিক মজুদ পণ্য, এটা এখানে আসবে না। চলো আমরা সর্বশেষ দেখে নেই সমন্বয় বা অন্য তথ্যের মধ্যে কিছু একটা আছে কিনা। বলেছিল সমাপনী মজুদ পণ্য 800,000 টাকা, না এটা তো উত্তরের মধ্যে আসবেই না। এই যে দেখো 2 নম্বর কি বলেছিল, মালিক কর্তৃক পণ্য উত্তোলন 2500 টাকা, যা হিসাবভুক্ত হয়নি। দেখো তো আমি কি প্রথমে লিখে দিয়েছি না, উত্তোলন কি কি নিকনেম ছিল, কি কি সিমিলার নাম ছিল, আয়কর, উত্তোলন, পণ্য উত্তোলন, জীবনব্যাপী প্রিমিয়াম। দেখো এখানে কি পণ্য উত্তোলন কথাটা লেখা আছে না, তার মানে উত্তোলন বলতে কি বোঝায়, পণ্য উত্তোলনকেও কিন্তু বুঝিয়ে থাকে। তাহলে পণ্য ছিল কত? 2500 টাকা। চলো তার মানে আমরা এখানে লিখবো কি, পণ্য উত্তোলন কত টাকা ছিল স্যার? 2,500। এইবার আমাদের যেটা করতে হবে, এটা যোগ বিয়োগ করতে হবে। ক্যালকুলেটর হাতে নাও, তুলো। 3,000 যোগ 15,000 যোগ 2500 কত আসে? 20,500 টাকা। এখানে সুন্দর করে তুমি টিকা দিয়ে লিখতে পারো মোট উত্তোলন। কেমন? দেখো লিখে ফেলাম। তাহলে আমার ক নাম্বার অ্যান্সার কি হবে? 20,500 টাকা। আয়কর, উত্তোলন, পণ্য উত্তোলন, যেহেতু প্রশ্ন হচ্ছে মোট উত্তোলনের পরিমাণ, যোগ করে ফেললাম, উত্তর আসবে 20,500। তবে খেয়াল রাখতে হবে, যদি প্রশ্নে জীবনব্যাপী প্রিমিয়াম আলাদা করে বলা থাকতো, তাহলে জীবনব্যাপী প্রিমিয়াম কি উত্তোলন অপর নাম, এখানে যোগ করে বসিয়ে দেওয়া লাগতো। দেখো এটা ক নাম্বার তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে কমেন্টস করে জানাও। যে ক নাম্বার বুঝে থাকো তাহলে কিন্তু এবার আমি খ নাম্বারে চলে যাব, সেটা কি নিট লাভ বা নিট ক্ষতি বের করব। চলো তোমাদের কমেন্টস গুলো একটু ঝটপট পড়ে নেই। কেমন? দেখি ক্লাসে কে কে জয়েন করেছো, কে কে রেগুলার বাচ্চা যারা ক্লাস করে। আচ্ছা নুসিবা ইসলাম, নাইমা বলছে ক্লিয়ার স্যার। বাকিদের কি অবস্থা? নিশাত, সামিরা, তাসফিকা, মিথিলা, রফিকুল, আরো কে কে আছে? হ্যাঁ তাহমিদ, অ্যানি, ইনান, তোমাদের কি অবস্থা বলো? তোমরা কি বুঝতে পেরেছো না বুঝতে পাওনি? নিশাদ বলেছে ক্লিয়ার। ওকে দ্যাটস ফাইন নিশাদ। চলো তাহলে আমরা খ নম্বরে চলে যাই। ইনান কি কমেন্টস করে? ইনান বলছে ইয়েস স্যার। ইয়েস স্যার বলতে কি তুমি ক্লিয়ার? সামিরও বুঝতে পেরেছে। কেমন দেখি এনি কি বলে। আচ্ছা এনি বলছে ভালো আছে স্যার, ও আগের কমেন্টস। ইনান বলছে ইয়েস। ইনান শুধু ইয়েস আর নো বলে। হ্যাঁ ঠিক আছে ইনান। আচ্ছা এনি বলছে জি স্যার, গট ইট, দ্যাটস গুড। তাহলে আমরা যাবো কিসে? প্রশ্ন ফিরে যাব খ নাম্বার। তাহলে কি করি, এগুলো একটু মুছে নেই, তাই না? যে অবস্থা, বাপরে ভাব, দাগাই দাগাইতে বোর্ডটা কি নোংরা হয়ে গেছে। বোর্ডটা মুছে নিলাম। চলো বুঝতে জানো কি আবার দাগানো যায়, দাগাইতে সুবিধা হবে। কেমন? শেষ। চলো খ নাম্বার প্রশ্ন যদি পড়ি। খ নাম্বার কিন্তু ক্লিয়ার, ডান, রাইট। খ নাম্বার কি বলেছে, মোট মুনাফা 55,500 টাকা ধরে কামাল এন্ড সন্স এর নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। তারপর মোট ধরে নিতে বলছে কত, সেটা এই যে 55,500। তাহলে প্রথমে কি করব স্যার? প্রথমে আমি যেটা করব, সবার আগে কি করব, এটাকে উপরে তুলে নেব, রাইট। নিলাম উপরে তুলে। নাও এবার স্কেল নাও। স্কেলে কি করবা, এখান থেকে পর্যন্ত মার্জিনটা টেনে নাও। সাদা কাই নিয়ে নিলাম, তাহলে ফুটবে ভালো। হ্যাঁ চলো এখান থেকে আমরা কি করবো, এখান থেকে একটা, ও ও আমি তো স্কেল নিয়ে নিই, সরি ফর দ্যাট। চলো আমরা একটা স্কেল নিয়ে নিই। কেমন? স্কেল নিয়ে নিলাম। এবার এখান থেকে দাগটা নাও, নিলাম। এখান থেকে টানো, এখানে একটা। চলো তার মানে এটা কিন্তু খ নাম্বার, রাইট। এটা কি নাম্বার? খ নাম্বার। এখানে লেখো বিবরণ। এখানে কি লিখবে স্যার? এখানে লিখবে টাকা, টাকা আর টাকা। কেমন? কি করছে এটা? বিশদায় বিবরণী করছি, নিট লাভ বা ক্ষতি বের করব। তাহলে উপরে কি লিখতে হবে? উপরে লিখতে হবে কামাল এন্ড সন্স। এটা কি করছি?
করছি আমরা বিশদ আয় বিবরণী। কেমন? চলো, তবে খেয়াল রাখতে হবে বাচ্চা, এখানে তারিখ লেখাটা কি খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি যে প্রশ্ন ফিরে যে তোমাদের দেখাই, দেখো তো ম্যাথটা আমরা কত থেকে করছি, ম্যাথটা আমরা কত থেকে করছি বলো। এই যে লেখা আছে দেখতে পাচ্ছ, 2022 সালের 31শে ডিসেম্বর, রাইট? তাহলে আমি এখানে কি লিখে নিব বলো তো? এখানে আমি লিখে নেব 2022 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। বাচ্চারা তোমরা কিন্তু অনেকে এই লাইনটা লেখো না, এটা না কি করবে, টিয়া যদি দুষ্টু হয়ে থাকে, টিয়া যদি খুব রাগী হয়ে থাকে, টিয়া যদি মনটা খারাপ হয়ে থাকে, এই লাইনটা লেখার জন্য মানে না লেখার জন্য সুন্দর করে হাফ মার্কস বা একটা মার্কস রেখে দিতে পারে। আমরা কি সেটা করব? সেক্ষেত্রে কি আমরা সেই সুযোগটা দেব? নিশ্চয়ই না। তার মানে কি করব, আমরা কষ্ট করে প্রশ্নের শুরুতেই এই লাইনগুলো লিখে নেব। এইবার আসো, প্রশ্ন কি দেওয়া ছিল? দেওয়া ছিল মোট মুনাফা। প্রশ্নে বলেছিল না যে মোট মুনাফা এই 55,500 টাকা ধরে কি করতে হবে, নিট লাভ বা ক্ষতি বের করতে হবে। তার মানে মোট মুনাফা দেওয়া থাকে, নিট লাভ বা ক্ষতি বের করার সূত্রটা কি? সূত্র হচ্ছে এখান থেকে বাদ যাবে কি, বাদ যাবে স্যার পরিচালন ব্যয়, রাইট? পরিচালন ব্যয়। চলো আমরা দেখি পরিচালন ব্যয় কি কি আছে। দিলাম, ঠিক আছে। চলো আমরা যে প্রশ্নে ফিরে যাই, দেখি পরিচালন ব্যয় কি কি আছে। এই যে দেনাদার একটা অংশ কি যাবে, কমিশন যাবে, বিমা প্রিমিয়াম যাবে। আমরা কি করব, একটু এক নজরে প্রথমে কি করে নেব, যে এটা আমরা এই সমন্বয়গুলোকে পড়ে নেব। চলো সমন্বয়গুলো যদি দেখি কি কি আছে সমন্বয়ের মধ্যে। দেখো বলা আছে সমাপনী মজুদ পণ্য 48,000 টাকা, এটা এখানে আসবে না। মালিক কর্তৃক পণ্য উত্তোলন 2500 টাকা, এখানে আসবে না। দেনাদার 2,000 টাকা আদায়ের যোগ্য নয়, আর ঋণের সুদ 9,000 টাকা। এই দুটো খুবই গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু আসবে। কেমন? চলো আমরা যদি দেখি, দেনাদার আসবে না। কমিশন তো এটা কি কেট পাশে আছে, মানে প্রাপ্তিতে বসবে আছে। এই যে দেখো বিমা প্রিমিয়াম 15,500, এটা কি করতে হবে, বসায় ফেলতে হবে, তাই না? চলো, আর বিজ্ঞাপন আছে কত, 12,000 টাকা। যদি আমরা বসায় ফেলি তাহলে এখানে কি লিখবো আমরা, বিমা প্রিমিয়াম। আরেকটা কি ছিল স্যার, ছিল বিজ্ঞাপন, রাইট? এই জন্য বসায় ফেলি। টাকাটা কত ছিল দেখে নেই। এবার ছিল 15,500, আগে ছিল কত, 12,000 টাকা। 15,500 এবং অপরটি ছিল কত, 12,000 টাকা। দেখো আমরা এখানে বসে ফেলেছি। দেখো 15,500 এবং বিজ্ঞাপন কত, 12,000 টাকা আমরা বসিয়ে ফেলেছি। চলো দেখি আর কি কি আমার পরিচালন ব্যয় প্রসঙ্গ দেওয়া ছিল। বিমা প্রিমিয়াম শেষ, বিজ্ঞাপন শেষ, সেখানে আমাদের আয় বসবে, এখানে বসবে না। আচ্ছা, বিনিয়োগের সুদ ক্রেডিট মানে এটা আয়, এখানে আসবে না। বিনিয়োগ সম্পদ আসবে না, আয়কর এখানে আসবে না। ঋণ প্রয়োজন নেই, উত্তোলন মূলধন নেই, প্রারম্ভিক মজুদ পণ্য না। ওকে, দেখো এখানে যে ছিল 2,000 টাকা আদায়ের যোগ্য নয়, এটা কিন্তু এখানে বসে যাবে, রাইট? চলো তার মানে আমরা এখানে কি যদি বসায় ফেলি, ক্রয় বিক্রয় এটা এখানে আসবে না, বিক্রিত পণ্য ব্যয় চলে যাবে, দেওয়া এখানে আসবে না, হাতের নগদ এখানে আসবে না। বিএপিএম বসিয়েছি, ইসলামী এখানে আসবে না, বিনিয়োগ সুদ আসবে না, আয় এটা বিনিয়োগ আসবে না। তার মানে আর কিছু নাই, শুধু দেনাদার 2,000 টাকা আদায়ের যোগ্য নয়। তার মানে এটা কি, এটা হচ্ছে কি অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা। কেমন, সেটা কত টাকা ছিল স্যার, 2,000 টাকা ছিল। যদি 2,000 টাকা আমরা বসিয়ে ফেলি, আর তো কিছু আমার নেই, তাই এই তিনটা কি যোগ করতে হবে, 15,000 যোগ 12,000 যোগ 2,000, তাহলে কত আসে স্যার, 29,000 টাকা। এটা কি, এটা কিন্তু পরিচালন ব্যয়। আর যে মোট মুনাফা এটা বাদ দিই 55,500, যদি বাদ দিয়ে আমরা 35,000 টাকা থাকবে 26,500 টাকা। এটাকেই বলছে কি, এটাকেই বলছে পরিচালন মুনাফা, রাইট? মুনাফা। দেখো আর কি আছে স্যার, যদি একটু উপরে তুলে নেই, দেখো এখান থেকে এবার তোমাদের যেটা করতে হবে স্যার, এর সাথে যোগ করতে হবে কি,
যোগ করতে হবে, একটু ধৈর্য ধরো, এর সাথে যেটা করতে হবে যোগ করতে হবে, যোগ অন্যান্য আয়। কেমন? অন্যান্য আয়। আর এখান থেকে বিয়োগ করতে হবে কি? বাদ অন্যান্য ব্যয়। তাহলেই যা পাবো আমরা কি পাবো? নিট লাভ বা ক্ষতি। না, অন্যান্য আয় এবং অন্যান্য ব্যয় কি করেছি? লিখে দিয়েছি। আমাদের দাগটা ছোট হয়ে গিয়েছে, তাহলে কি করতে হবে? একটু টেনে বড় করে দিতে হবে। চলো দিলাম বড় করে, দিলাম। চলো দেখি অন্যান্য আয় এবং ব্যয় কি কি আছে। আমরা চলে যাই আবার আমাদের প্রশ্নে। দেখো এখানে কি আছে, দেখো তো, আছে কি? কমিশন। ক টাকা ছিল? 7,000 টাকা। কোথায় আছে? কেট পাশে আছে। তার মানে এটা কি? এটা কমিশন প্রাপ্তি, এটা আয়। তার মানে এখানে লিখবো কোন আয়? লিখবো এখানে আমরা কমিশন প্রাপ্তি। কেমন? ক টাকা ছিল? ছিল স্যার 27,000 টাকা। আমরা সরাসরি সেন ঘরে বসাই দিলাম। আর কি আছে? আছে শিক্ষানবিশ ইসলামিক। কত টাকা? 32,000 টাকা, তাই না? বসে ফেলবো। আছে কি? বিনিয়োগের সুদ। ক টাকা? 3,500 টাকা। চলো যদি আমরা বসিয়ে ফেলি, তাহলে কি লিখবো আমরা এখানে? শিক্ষানবিশ ইসলামী। কত টাকা ছিল স্যার? 32,000 টাকা। আর কি ছিল? ছিল বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ ক টাকা ছিল স্যার? ছিল 3,500 টাকা। চলো দেখি আর কি কিছু এখানে আছে কিনা। বিনিয়োগ সুদ বসিয়েছি না, আর কিছু নেই। সমস্ত ঋণের সুদ দেওয়া আছে, তাই না? তার মানে আমার বিনিয়োগ সুদ কি বসানো শেষ, শিক্ষা ইসলামী বসানো শেষ, বীমা প্রিমিয়াম তো ব্যয় বসে, শিক্ষা ইসলামী কমিশনও কি আমার বসানো শেষ। আর তো কিছু নাই। আছে এবার কি? শুধু ঋণের সুদ 9,000 টাকা। কেমন? চলো তার মানে আমার তিনটে আমি যোগ করে নেই, কত আসবে? লাগাও ক্যালকুলেটর। 27,000 যোগ 32,000 যোগ 3,500 যোগ করলে আসে স্যার এই যে 62,500 টাকা। যদি এটার সাথে যোগ করি আমি 26,500 আসবে কত? 89,000 টাকা। আর আমার অন্যান্য ব্যয়ের মধ্যে শুধু কি ছিল? শুধু একটা জিনিস কিন্তু ছিল। এটা কি? এটা ছিল স্যার ঋণের সুদ। ক টাকা স্যার? ছিল 9,000 টাকা। খেয়াল করো বাচ্চারা, যেহেতু এখানে একটা অ্যামাউন্টে ছিল, একটা লাইনে ছিল ঋণের সুদ 9,000 টাকা, তার মানে 9,000 টাকায় কি আমরা শুধু তৃতীয় ঘরে লিখে বাদ দিয়ে দিব। আর তো কিছু নাই। যে এক দুইটা আইটেম থাকতো, দুই তিনটা থাকতো, আমি দ্বিতীয় ঘরে লাগতাম, যোগ করে তৃতীয় ঘরে লাগতাম। যেহেতু আমার আইটেম আছেই কয়টা? একটা। ঋণের সুদ সরাসরি তৃতীয় ঘরে লিখে ফেলেছি। তার মানে 89,000 টাকা যদি আমরা কি করি, 9,000 টাকা যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলে কত আসবে? আসবে স্যার 80,000 টাকা। এটাই কি? এটাই হচ্ছে স্যার নিট লাভ। কেমন? চলো এখানে লিখে ফেলো নিট লাভ। দেখো, আর যদি এই টাকাটা যদি মাইনাস ফিগার আসতো, ঋণাত্মক আসতো, মানে একসাথে যদি নেগেটিভ ভাবে আসতো, তাহলে এটা হয়তো কি স্যার? হয়তো নিট ক্ষতি। দেখো আমরা প্রথমে কি করেছি, বীমা প্রিমিয়াম ছিল 15,500 বসাইছি, বিজ্ঞাপন 12,000 টাকা বসাইছি, ওয়ারেন্টি বোনাস ছিল 2,000 টাকা বসাইছি, তাহলে কত আসে? 29,000 টাকা। এই 55,500 থেকে 29,000 বাদে থাকবে কত? 26,500। এরপর ছিল কমিশন প্রাপ্তি 27,000 টাকা বসাইলাম, শিক্ষানবিশ ইসলামী ছিল 32,000 টাকা বসাইছি, বিনিয়োগের সুদ কি আয় ছিল 3500 টাকা বসাইছি, থাকে 62,500। এই 26,500 থেকে যদি 62,500 বাদ দাও, থাকবে কত? 99,000 টাকা। হ্যাঁ, এখান থেকে বাদ দিবা কি? অন্যান্য ব্যয়। সেটা কি ছিল? ছিল ঋণের সুদ। ক টাকা? 9,000 টাকা। বাদ দিয়ে থাকবে কি? নিট লাভ 80,000 টাকা। তার মানে খরচ কি? নিট লাভ হচ্ছে 80,000 টাকা। চলো আমরা আবার যদি প্রশ্ন ফিরে যাই, দেখো প্রশ্ন কি বলেছিল, এই যে 55,500 ধরে কামাল এন্ড সন্স এর নিট মুনাফা বা ক্ষতি পরিমাণ বের করো। দেখো আমরা কিন্তু সেটাই করেছি, রাইট? এইবার বলো এই খ নাম্বারটা তোমরা বুঝতে পেরেছো কিনা। তারপর গ নাম্বার বলছে বছরান্তে কামাল এন্ড সন্স এর আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করো। আমরা আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করবো, ডোন্ট ওয়ারি, চিন্তা কিছু নেই। আগে বলো এই খ নাম্বার প্রশ্ন তোমরা বুঝতে পেরেছো কিনা। চলো কমেন্টসে জানাও কার কি অবস্থা।
আচ্ছা, নাইমা বলছে ক্লিয়ার। ওকে, নসিবা ইসলাম নাইমা। আচ্ছা, নিশাত তো অনেক বড় স্যার বলে টান দিয়েছে, তাই না? এই লম্বা স্যার 8টা টানার খাওনটাকে আমাকে বলবা। আচ্ছা, সামিরও বুঝেছো? ওকে, দেখি মিথিলা কি বলছে। মিথিলাও বুঝতে পেরেছে, দ্যাটস গুড। এনি বলছে বুঝছি স্যার। ওকে, রফিকুল বলছে ওকে, ঠিক আছে। তার মানে আমরা কি গ নাম্বার ফিরে যাবো? চলো আমরা গ নাম্বার ফিরে যাই। চলো গ নাম্বার, তার মানে কি এটা আমাদের শেষ। এটা কি করবো আমরা, একটু উপরে তুলে নেই ছোট করে। অনার স্যার আর্থিক অবস্থার বিবরণী কেমন। তার মানে কি করতে হবে, আমার এখান থেকে আবার একটা দাগ টেনে নিতে হবে। নিলাম দাগ টেনে, চলো দাগ টেনে নিলাম। টাকার ঘর কয়টা হবে স্যার? হবে 3টা। কেমন? এখানে আমরা কি লিখবো? এখানে লিখবো আমরা বিবরণ। এখানে লিখবো আমরা টাকা। এখানে লিখবো কি? টাকা। এখানে লিখবো কি স্যার? টাকা। এটা কি করতে বলছে? ঘ নাম্বার, তাই না? বলেছে আর্থিক অবস্থা বিবরণী নির্ণয় করতে। তাহলে আমরা এই কোণা লিখবো কি? লিখবো গরুর ঘ। লিখবো এখানে কি? কামাল, তাই না? কামাল অ্যান্ড সন্স। কি করতে বলছে? করতে বলছে স্যার আর্থিক অবস্থার বিবরণী। কেমন? চলো আমরা লিখে ফেললাম। তারিখ লিখতে হবে, কিন্তু তারিখটা খুবই 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 গুরুত্বপূর্ণ। এখানে কি লিখবো আমরা? লিখবো 31শে ডিসেম্বর 2022। বাচ্চারা একটু সিরিয়াসলি নাও, একটু নড়াচড়ে বসো, ঘুম টুম আসলে একটু মুখ ধুয়ে আসো। দেখো তো তারিখটা কি চেঞ্জ হয়েছে না? একটু ভিন্ন নতুন কিছু লিখেছি। কি লিখেছি? 31শে ডিসেম্বর 2022। কিন্তু আমরা যদি বিশদায় বিবরণী করি তখন কিন্তু আমি এটা লিখি না। তখন কি লিখতাম? যে 31 ডিসেম্বর 2022 সালের সমাপ্ত বছরের জন্য। ওখানে একদম সমাপ্ত বছরের জন্য, সারা বছরের আয় এবং ব্যয় লিখতাম। আর আর্থিক অর্জন কত দিনে করি? শুধু সারা বছর নহে, কি নির্দিষ্ট সময়ের জন্য, মানে তারিখের জন্য, একদিনের জন্য। সেটা কি? 31শে ডিসেম্বর 2022। মনে থাকবে? বিশদ বিবরণী করবো আমরা কি? সারা বছরের জন্য। তখন লিখবো 2022 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। আর আর্থিক বিবরণী কি করব? নির্দিষ্ট সময়ের জন্য, বছরের শেষ দিনে। তাহলে লিখবে 31 ডিসেম্বর 2022। পয়েন্টটা কিন্তু বুঝতে হবে। এখানে তোমরা পরীক্ষায় কি করে বসো? ভুল করে বসো। চলো আমরা এবার আর্থিক বিবরণী করবো। তার আগে আমরা প্রশ্নটা একবার কি করি, পড়ে নেই। চলো এগুলো মুছে ফেলি, দাঁড়ানো বিষয় করতে বলছে। আমরা প্রথমে লিখবো কি? সম্পদ। সময় দেখে নিতে হবে কি কি এখানে আছে, তাই না? ক্রয় বিক্রয় দেওয়া পাওনাদার স্থায়ী সম্পদ এখানে নাই, তাই না? তাহলে শুরু করবো কি দিয়ে স্যার? শুরু করবো আমরা চলতি সম্পদ দিয়ে। এখানে লিখবো কি? চলতি সম্পদ। তবে মনে রাখবা, যদি স্থায়ী সম্পদ থাকতো আমরা স্থায়ী সম্পদ দিয়ে কি করতাম? এখানে শুরু করতাম। চলো দেখে নেই চলতি সম্পদে কি কি আছে। প্রথমেই আছে কি? দেনাদার। কত টাকা স্যার? 48,000 টাকা। কিন্তু এর মধ্যে আবার সময়ের কথা বলা আছে। দেখো তো কি বলছে? দেনাদারের 2,000 টাকা আদায়যোগ্য নয়। তাহলে এটা কি করবো স্যার? চলো আমরা এখানে প্রথমে লিখে ফেলবো কি? দেনাদার। কেমন? কত টাকা ছিল? 48,000 টাকা। যেহেতু এর সাথে যোগ বিয়োগের খেলা আছে, এটা আমরা দ্বিতীয় গণনায় সরাসরি প্রথম করে লিখবো। এবং মাইনাস কি? নতুন অনাদায়ী পাওনা। কত টাকা ছিল স্যার? ছিল 2,000 টাকা। কেমন? তার মানে 48 থেকে যদি 2,000 বাদ থাকবে কত? 46,000 টাকা। দেখো বুঝতে পেরেছো কিনা? দেখা তার মাঝে চলতি সম্পদ কত? 48,000 টাকা। এখানে আমরা বাদ দিব নতুন অনাদায়ী পাওনা 2,000 টাকা। এই 2,000 টাকা কই থেকে আসলো? ওই যে সমন্বয় নিচে অন্য তথ্য মধ্যে বলা ছিল না, এখানে বলা ছিল না একটা কথা? দেনাদার 2,000 টাকা আদায়যোগ্য নহে বা নয়। এটা হচ্ছে কি? অনাদায়ী পাওনা। এটা এখান থেকে বাদ দিতে হবে। দেখো এখানে আর কি আছে? থাকবে সমাপনী মজুদ পণ্য। কেমন? এটা কিন্তু সমন্বয় আমার বলা আছে। চলো টাকাটা দেখে নেই, কত টাকা বলা আছে। দেখো এই যে বলো সমাপনী মজুদ পণ্য কত? 48,000 টাকা। বসে ফেলবো। দেখি আর কি কি এখানে আছে। আছে
হাতে নগদ 55,000 টাকা। তার মানে দুটো কি করে ফেলতে হবে, বসায় ফেলতে হবে। সমাপনী মজুত পণ্য 48,000 টাকা, হাতে নগদ কত টাকা ছিল স্যার, ছিল 55,000 টাকা। হ্যাঁ, চলো এখানে বসে ফেললাম 55,000 টাকা। দেখি আর কি কি এখানে আছে। হাতে বসাইছি, প্রিমিয়াম এগুলো এখানে আসবে না, বিজ্ঞাপন আসবে না, বিনিয়োগ সুদ এখানে আসবে না। বিনিয়োগটা কিন্তু পরে খেয়াল করতে হবে। হ্যাঁ, বিনিয়োগটা কিন্তু দেব দীর্ঘমেয়াদী সময় বা বিনিয়োগের মধ্যে বিনিয়োগ ঢুকিয়ে দেবো। হ্যাঁ, ঋণ টিন এখানে আসবে না, এখানে তার কিছুই নাই, আছে না। তার মানে আমার কি আছে, শুধু এইগুলাই ছিল। কেমন, তার মানে চলে হাতে 50,000 যদি আমরা যোগ করে ফেলি কত আসবে দেখো তো। 46,000 টাকা যোগ 48,000 টাকা যোগ 55,000 টাকা আসে কত, 1,49,000 টাকা। এর সাথে যদি আমরা লিখি কি, দীর্ঘ মেয়াদি কি স্যার বলতো, বিনিয়োগ। চলো আমি একটু প্রশ্ন দেখে নিই এটা কত টাকা ছিল। দেখো দীর্ঘমেয়াদী বিনিয়োগ কত দেওয়া আছে, এই যে বিনিয়োগ কত, সের অনেক টাকা না, 4,10,000 টাকা। তার মানে এখানে বসাই দিব কি, 4,10,000 টাকা। আর কি কিছু এখানে আছে, নাই। যদি যোগ করি 1,49,000 যোগ 4,10,000 কত আসে, আসে 5,59,000 টাকা। এটাই হচ্ছে কি মোট সম্পত্তি। এখানে নোট দিয়ে লিখে রাখো, মোট কি বলতো, সম্পত্তি। দেখো আমার কিন্তু আর্থিক অবস্থা বিবরণী কি হয়ে গেছে, অর্ধেক শেষ হয়ে গেছে, আর অর্ধেক বাকি আছে। সেটা কি জানো, দায় ও মালিকের সুদের পরিমাণটা বের করা কিন্তু এখনো বাকি। চলো আমরা দায় ও মালিকের সুদের পরিমাণটা একটু বের করবো। হ্যাঁ, তার আগে এটা কি করি, একটু ছোট করে নেই। আমরা কিন্তু একটা অর্ধেক করেছে। হ্যাঁ, আর্থিক অবস্থা অর্ধেক হয়েছে, আর একটু বাকি আছে। চলো মোট সম্পত্তি বের করছি, এবার লিখবো কি, টাইটেল দেবো কি, শিরোনাম দায় ও মালিকানা সত্ত্ব। কেমন, তার মানে আমার কি বাকি অর্ধেকে টাইটেল দিয়ে ফেলেছি। প্রথমে যেটা করতে হবে, আমাকে মালিকানা সত্ত্বটা বের করে নিতে হবে। তো মনে রাখো বাচ্চারা, যদি প্রশ্নে এই মালিক সত্ত্ব বের করে দেওয়া থাকে, বলা থাকে, তাহলে বের করার প্রয়োজন নেই। চলো মালিক সত্ত্বের মধ্যে প্রশ্নে কি কি বলা আছে। যেমন এখানে প্রথমে আছে কি স্যার, আচ্ছা মূলধন বলা আছে, রাইট। কত টাকা মূলধন দেওয়া ছিল, মূলধন দেওয়া আছে 3,03,000 টাকা। উত্তোলন দেওয়া আছে কত, 15,000 টাকা। তা সবাই যেটা করতে হবে, আগে এইটা বসা যোগ বিয়োগ করতে হবে। চলো লিখবো কি, মূলধন কত টাকা ছিল, 3,03,000 টাকা। এখান থেকে বাদ দিতে হবে কি, বাদ দিতে হবে স্যার উত্তোলন কত টাকা, 15,000 টাকা, তাই না। আর তার মানে বাদ দিয়ে কত থাকবে, এখানে খেয়াল করে নাও, 3,03,000 মাইনাস 15,000 টাকা কত থাকবে, তাহলে 2,88,000 টাকা। দেখো এখানে আর কি কি আমার মালিক সত্ত্ব যেতে পারে, উত্তোলন বসাইয়া দিলাম। এই যে আয়কর, আমরা জানি আয়কর কি, আয়কর একটা উত্তোলন অপরাম কত টাকা, 3,000 টাকা। আর পণ্য তো ছিল কত, 2,500 টাকা। তার মানে এগুলো কি করতে হবে স্যার, বিয়োগ করতে হবে। তার মানে লেখো মাইনাস আয়কর কত টাকা ছিল, 3,000 টাকা। এখান থেকে 3,000 টাকা বাদ দিই, কত আসবে, তাহলে আসবে হচ্ছে 2,25,000 টাকা। এখান থেকে আবার বাদ দিই পণ্য উত্তোলন, তাহলে মাইনাস পণ্য উত্তোলন। খেয়াল করো, হ্যাঁ কটা থাকছিল, 2,500 টাকা পণ্য উত্তোলনের কথা সমন্বয়ে বলা ছিল। তার মানে 2,25,000 মাইনাস 2,500 থাকবে কত, 2,82,500। কেমন, এর সাথে যোগ করো নিট লাভ। এই নিট লাভ তো এখানে প্রশ্ন দেওয়া নাই, কিন্তু আমরা খ নাম্বারে কিন্তু মোট লাভ দেওয়া ছিল, এর সাথে আমরা যোগ করছি কি, বিয়োগ করে নিট লাভটা বের করেছিলাম। নিট লাভ কত বের হয়েছিল, বের হয়েছিল 80,000 টাকা। দেখো এবার যদি যোগ করি 2,20,500 যোগ 80,000, তাহলে কত আসবে স্যার, আসবে 3,62,500। ম্যাথ কিন্তু শেষ হয়নি, তাই না। আমরা যেহেতু কি করেছি, মোট সম্পত্তি বের করেছিলাম এই যে 5,59,000 টাকা, আবার মালিকের সাথে বের করছি কত, 3,62,500।
এবার কি করতে হবে, আমাকে দায়গুলো এখানে সুন্দর করে বসায় ফেলতে হবে। কেমন, চলো যে আমরা এখানে দায়গুলো বসায় ফেলতে চাই। দেখি দায়গুলোর মধ্যে কি কি আছে, আমরা প্রশ্নে ফিরে যাই। সুন্দর মতো আমরা মালিকের সাথে সব বসে ফেলছি। দায়ের মধ্যে কি আছে, আছে কি প্রথমে পাওনাদার কত টাকা, 38,000 টাকা। তারপর আমরা সুন্দর মতো কি করবো, এখানে আগে লিখবো চলতি দায়। এর মধ্যে কি থাকবে, প্রথমেই থাকবে স্যার পাওনাদার। পাওনাদার কত টাকা ছিল, ছিল 38,000 টাকা। চলো দেখি আর কি কি এখানে আছে। পাওনাদার বসাইছে, আছে ঋণ। দেখো ঋণ আছে না, ঋণ কত টাকা ছিল, ঋণ ছিল 1,50,000 টাকা। এটা আমরা দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে বসাবো। আর কি আছে, আছে ঋণের সুদ আছে, তাই না, 9,000 টাকা। তার মানে এটা কি, এটা আমার চলতি দায়ের মধ্যে বসবে। তাহলে বসাই ফেলো স্যার ঋণের সুদ কত টাকা ছিল, ছিল 9,000 টাকা। তাহলে এই 38,000 টাকা আর 9,000 টাকা যদি বসাই তাহলে কত আসবে বলো, 38,000 প্লাস 9,000 টাকা, তাই না, আসবে হচ্ছে 47,000 টাকা। আর দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে কি ছিল, শিরোনাম দাও তাহলে দীর্ঘ মেয়াদি দায়। এর মধ্যে শুধু কি ছিল স্যার, শুধু ছিল একটাই, সেটা কি, এটা ছিল ঋণ। কত টাকা ছিল, 1,50,000 টাকা। যেহেতু এখানে একটা আইটেমই ছিল দীর্ঘমেয়াদী ঋণ, সরাসরি আমি তৃতীয় করে লিখে ফেলেছি। এইবার আসো যোগ বিয়োগের খেলা। 3,62,500 যোগ 47,000 যোগ 1,50,000 টাকা। দেখো তো কত আসে, আসছে 5,59,000 কত স্যার, 500 টাকা। খেয়াল করো এটাই কি, এটা হচ্ছে মোট দায় ও মালিকানা সত্ত্ব। কেমন, তবে খেয়াল করো তো একটু, আমার মোট দায় আমার সাথে কত আসছে, 5,59,500 টাকা। পক্ষান্তরে আমার মোট সম্পদ কত ছিল, মোট সম্পদ ছিল দেখো 5,59,000 টাকা। তার মানে দুটো কি সমান, সমান না। কিন্তু হিসাব সমীকরণ কি বলছে, যে এ ইকুয়ালস টু এল প্লাস ওই। তার মানে সম্পদ যদি 10 টাকা থাকে, দায় আর মালিক সত্ত্ব যদি 2 আর 8 টাকা থাকে, যোগ করে কার সমান হইতে হইব, এই সম্পদের সমান হইতে হবে, রাইট, নাহলে কিন্তু ম্যাথটা হবে না। দেখো আমার মোট দায় আমার সাথে কত, 5,19,500, কিন্তু পক্ষান্তরে মোট সম্পদ আছে 5,19,000 টাকা। এখানে শর্ট কত আছে, আছে 500 টাকা, তাই না, এই শর্ত রাখা যাবে না। তার মানে এক্ষেত্রে আমার কি করতে হবে স্যার, আমাকে যেটা করতে চাই আমি বুঝিয়ে দিচ্ছি কি করতে হবে। এই যে দেখো এখানে যে আমরা বের করছিলাম না 5,19,000 টাকা, এখানে 5 লাখ রাখা যাবে না, এটা কি করতে হবে, এটা এটা সুন্দর করে মুছে ফেলতে হবে। এইখানে চিপার মধ্যে একটা ছোট হিসাব লিখতে হবে, লিখতে হবে কি, অনিশ্চিত হিসাব। এই অনিশ্চিত হিসাব দিয়ে দিব, যেহেতু 500 টাকা শর্ট, আমরা 500 টাকায় লিখে দিব। লেখার পরে এবার আমরা লিখে ফেলবো 5,59,500 টাকা। দেখো এবার কি, মোট দায় ও মালিকানা সত্ত্ব সমান হয়ে গিয়েছে। দেখো যদি একটু উপরে নিয়ে তোমাদের দেখায় দিই, দেখো মোট সম্পদ কত আছে, 5,59,500, মোট দায় ও মালিকানা সত্ত্ব কত আছে, 5,59,500। দেখো তার মানে কি, আমার মোট সম্পদ সমান সমান কি, মোট দায় ও মালিকানা সত্ত্ব কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। দেখো এই যে মোট দায় আমার সাথে 5,59,500 আর মোট সম্পদ কি 5,59,500। যদি তোমাদের প্রশ্ন উত্তর করতে তেমন হয় যে আমার কি মোট সম্পদ ও মোট দায় আমার সাথে যোগ করে সমান হচ্ছে না, তখন যেটা করবা, যে পাশে শর্ট যত কম আছে ওই কমটা দিয়ে অনিশ্চিত হিসাব লেখা মিলাই দিয়ে আসবা। কেমন, হিসাব এই নিয়মটা আছে। অনেক সময় বোর্ড ইচ্ছে করে কি করে, অনিশ্চিত হিসাবটা রেখে দেয়, যাতে তুমি একটু কনফিউজ হয়ে যাও, একটু দুটোনার মধ্যে পড়ে যাও। কেমন, চলো এই পর্যন্ত কি হয়ে গেল, একটা সৃজনশীল প্রশ্ন পড়াটা সমাধান হয়ে গেল। দেখো এই পর্যন্ত বুঝতে পেরেছো কে কে, কমেন্টস করে জানাও। যদি সব বুঝে থাকো তাহলে আমরা যাবো কি 2 নাম্বার সিকিউতে। দেখি কার কি অবস্থা, কমেন্টস করো। আমি একটু পানি খেয়ে নিই।
আচ্ছা, নুসাইবা, ঠিক আছে নুসাইবা, তুমি বলছো ক্লিয়ার। দেখি বাকি দেখি অবস্থা। নিশাত আছো না ঘুমিয়ে পড়েছো জানাও। সামিরা কি অবস্থা তোমার? তারপর আছে হচ্ছে কে, আহ তাসফিকা, যদিও অনেকক্ষণ আগে 8টা 25 সালাম দিয়েছিলে, কেমন আছো জিজ্ঞেস করেছিলে, আমি ভালো আছি, তুমি কেমন আছো? দুঃখিত আমি সময় মতো তোমার কমেন্টসটা পড়তে পারিনি। আচ্ছা নিশাদ আছো, ওকে। সামিরা কি বলছো? সামিরা বলছো যে বুঝতে পেরেছি, কিন্তু শুধু আগের কমেন্টস। ইনান আছো না ঘুমিয়ে গেছো? আচ্ছা, তাসফিকা বলছো যে 8 আর 9 ক্লাস, আচ্ছা কিবেন কখন, মানে কিবেন না ওটা হবে নিবেন কখন, ওকে দ্যাটস ফাইন। 8 আর 9 তাই না? ওকে ঠিক আছে, 8 আর 9 নেবো। বলো তোমার 8 আর 9 ক্লাস কবে করতে চাও, আমাকে কমেন্টস করে অধ্যায় সদের নামটা পাঠাও। এটা কি হিসাব বিজ্ঞানে না অন্য চ্যাপ্টারে? আমি জানছি হিসাব বিজ্ঞান। হ্যাঁ, তাসফিকা খানাম, তুমি যেটা করবা 8 আর 9 নাম্বার চ্যাপ্টারে কি করবা, নাম সব বিস্তারিত আমাকে একটু কমেন্টস করে পাঠাও। এনারা বলছো যে বোর হচ্ছ, কিচ্ছু করার নাই, হিসাবের ক্লাসটা কি বোর। তবে তুমি যদি বোরিং না হতে চাও তাহলে কি করো, আমার সাথে সাথে শুধু দেখো না, তোমার ম্যাথটা করো। ম্যাথটা করতে হলে কি হবে, তোমার বোরিং লাগবে না। কেমন, তুমি কি করো, ম্যাথটার সাথে সাথে করো। ঠিক আছে, চলো ইনানের বোরিংনেসটা আমরা কমাই ফেলি, সেটা কিভাবে দেখাচ্ছি। ইনান চলো তোমার বোরিংনেস কমাবো আজকে। দেখো 1 নম্বর প্রশ্নটা পড়া শেষ। এটা কি 2 নম্বর প্রশ্ন, এটা কোথায় আসছে, এই যে লেখা আছে চট্টগ্রাম বোর্ড 2024 সালের কোশ্চেন। আমরা কিন্তু একে একে কি করছি, বোর্ড কোশ্চেন গুলো সমাধান করছি। কেমন, তোমাদেরও কিন্তু এগুলো কি প্র্যাকটিস করতে হবে। আমি এটা বড় করে দিই, তাহলে তোমাদের দেখতে একটু সুবিধা হবে। আসলে প্রশ্নগুলো এতই বড় যে এক পেজ আনার জন্য একটু ছোট না করলে হয় না। দেখো এর চেয়ে আর বড় করতে পারবো না, তাহলে বোর্ড ফেটে যাবে। ওই পাশে একটু বেশি চেপে গেছে, একটু হালকা এই পাশে নিয়ে আসি। ওকে ফাইন, সুন্দর। দেখো প্রশ্ন যদি আমরা পড়ি, এটা ইনান সাথে সাথে করবে। ইনান আমি চাই আমার প্রশ্ন বলার আগেই তুমি উত্তর নিয়ে হাজির থাকবা, তাই দেখবো তোমার বোরিং লাগবে না। ম্যাথ করার মাঝে কিন্তু একটা মজা আছে। বলছে 2 তারিখে, মানে 2 নম্বর প্রশ্ন এটা, নির্মল এন্টারপ্রাইজ 2022 সালের 30 জুন, তাই এগুলো খেয়াল করতে হবে, কত সালে, 2022 সালের 30 জুন তারিখের রিয়া মিল ও প্রয়োজনীয় সমন্বয় সমূহ নিম্নরূপ। এখানে কি আছে, এই যে টেবিলে দেখতে পাচ্ছ, হিসাবের নাম, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, বলা আছে ক্রয় বিক্রয়, আসবাবপত্র, হাতে নগদ 10% ঋণ, এই যে দেখতে পাচ্ছ, দেনাদার, মজুরি, ভাড়া, 10 মাসের কমিশন, উত্তোলন মূলধন। এই যে টেবিলটা আছে এটা হচ্ছে কি স্যার, এটা হচ্ছে রেওয়া মিল। আর এই যে নিচে আছে না অন্যান্য তথ্য, এই যে দাগে দিচ্ছি দেখো, অন্যান্য তথ্য, এটাকে বলা হয় সমন্বয় বা অন্য তথ্য। এখানে কি বলেছে, সমাপনী মজুদের ক্রয় মূল্য 25,000 টাকা, কত বলছে, ক্রয় মূল্য 25,000 টাকা এবং বাজার মূল্য 20,000 টাকা। তাহলে তোমাদের কাছে আমার প্রশ্ন, সমাপনী মজুদ পণ্যের যেহেতু ক্রয় মূল্য 25,000 টাকা, বাজার মূল্য 20,000 টাকা, দুইটা মূল্য দেওয়া, কয়টা মূল্য, দুইটা মূল্য, তার আমরা কোনটা নেবো, আমরা কি ক্রয় মূল্য 25,000 টাকা গণনা করব, নাকি বিক্রয় মূল্য 20,000 টাকা গণনা করব? আমাকে কমেন্টস করা এখনই জানাও। আর ইনান তুমি সবার আগে জানাবা, বোরিং হওয়া চলবে না। 2 নম্বর সমন্বয়ে বলছে দেনাদার 2,000 টাকা আদায়যোগ্য নয়, অবশিষ্ট দেনাদার উপর 5% কুড়ি সঞ্চিতি করতে হবে। 3 নম্বর বলেছে আসবাবপত্রের উপর 10% অবশ্যই ধার্য করতে হবে। কেমন, এরপর ক নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, নির্মল এন্টারপ্রাইজের মোট প্রত্যক্ষ ব্যয়ের পরিমাণ নির্ণয়, কি বলছে, মোট প্রত্যক্ষ ব্যয়, খেয়াল করো, প্রত্যক্ষ ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। খ নম্বরে বলেছে নির্মল এন্টারপ্রাইজের মোট মুনাফা, এই যে মোট মুনাফা দেওয়া আছে কত টাকা, 80,000 টাকা, ধরে নিট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। আর ঘ নম্বরে বলেছে কি, নিট মুনাফা 34,100 টাকা ধরে নির্মল এন্টারপ্রাইজের আর্থিক অবস্থার বিবরণী কি করতে বলছে স্যার, প্রস্তুত করতে বলেছে। কেমন, কে কমেন্টস করেছে, নিশাব তা গুড গার্ল, হ্যাঁ কম টাকা নেব, দ্যাটস গুড। নিষেধ কিন্তু অনেক কিছু জানে। হ্যাঁ, মনে রাখবা, সমাপনী মজুত পণ্যের ক্ষেত্রে ক্রয় মূল্য বাজার মূল্য দেখার সময় নেই, সময়টা কি, যেটা কম সেটা নেব। আচ্ছা রফিকুল ইসলাম বলেছ, কি বলেছে দেখি, বলেছ যে তোমাদের ক্লাসের ম্যাম বলেছে যে রেওয়া মিলে ঠিকাদার হিসাব, ও
রেওয়াল থেকে হিসাব বাইরে করতে হবে এমন কিছু? একটু ক্লিয়ার হয়ে জানাও। সম্ভবত আমি এটাই বুঝতে পারছি যে তুমি বলতে চাচ্ছ যে রেওয়াল থেকে ঠিক আছে হিসাব বাইরে কর। ঠিক আছে, তোমরা যদি চাও তাহলে নেক্সট ডে আমি কি করতে পারি, রেওয়া মিলের উপর তোমাদের একটি চমৎকার ক্লাস নিতে পারি। এক ক্লাসে কি রেওয়া মিল শেষ? চাও কিনা কমেন্টস করো যে এরপরে ক্লাসে তোমরা রেওয়া মিলের উপর চাও কিনা। আচ্ছা ঠিক আছে, আমার যেহেতু কর্ণা বলেছে কি মোট প্রত্যক্ষ ব্যয় প্রমাণ নির্ণয় করতে, তাহলে আমি কি করবো, প্রথমে একটি সুন্দর সাদা পেজ নিয়ে নিব। নেওয়ার পরে কি করবো, যেটা এখান থেকে কি করবো, প্রথমে সুন্দর ধরে ধরে স্কেল টেনে নিব। রাইট, নিলাম। তোমরাও নাও, শুধু স্যার করবে দেখবে তাহলে তো আসলে ম্যাথ শেখা যায় না, তাই না? একটা ম্যাথ ক্লাস, এখানে সাথে সাথে কি করতে, স্যারের সাথে সাথে ম্যাথ করতে হয়। ম্যাথ করলেই ম্যাথ শেখা যায়। চলো এখানে লিখবো কি আমরা তাহলে, বিবরণ। ঠিক আছে, এখানে লিখবো টাকা। এখানে কি লিখবো, টাকা। এটা কত নাম্বার করছি, এটা হচ্ছে 2-এর ক নাম্বার প্রশ্ন। কি বলেছিল, মোট প্রত্যক্ষ, রাইট, খরচের পরিমাণ নির্ণয়। এই সিকিউর শেষ করার পরে আমরা 6-4টা অ্যাটলিস্ট এমসিকিউ সমাধান করব। হ্যাঁ, তারপর আমরা 3 নম্বর সমাধান। আজকে প্ল্যান হচ্ছে মিনিমাম 3টা প্রশ্ন সমাধান করার। যেহেতু আমি 4-5টা প্রশ্ন সমাধান করার মেন্টাল প্রিপারেশন নিয়ে আসছি, কিন্তু আমি জানি তোমরা যে দুষ্টু বোরিং ইতিমধ্যে হয়ে গিয়েছ। তোমরা তো ম্যাথ করো না, শুধু স্যার ম্যাথ করবে, দেখে দেখে বোঝার চেষ্টা করো। এবার কিন্তু ম্যাথ হয় না, স্যার করবে, স্যারের সাথে সাথে তোমরাও করবা, তাই দেখবে ম্যাথটা কি করতে মজা লাগছে। চলো, যেহেতু আমার কর্ণা বলেছিল মোট প্রত্যক্ষ খরচ নির্ণয় করতে, আমরা প্রত্যক্ষ খরচের কি বিবরণ, টাকাটা ঘরটা আমরা কি করছি, কেটে নিচ্ছি। এইবার চলো দেখি প্রশ্নে ফিরে যায়, প্রত্যক্ষ খরচ কি কি আছে। এই যে প্রথমে আছে কি দেখো তো, কয়টা কি একটা প্রত্যক্ষ খরচ। আচ্ছা, তোমরা কি প্রত্যক্ষ খরচ জিনিসটা সেটা কি বুঝো? আর যদি না বুঝো তাহলে আমি তোমাদের প্রত্যক্ষ সম্বন্ধে একটা কি ছোটখাটো ধারণা দিয়ে দিই। আমরা ইতিমধ্যে এখন যারা আছি বিষয়দ্বয়ের সম্বন্ধে ধারণা পেয়ে গেছি, তাই না? মোটামুটি একটা প্রাথমিক ধারণা কিন্তু বিষয়দ্বয়ের ব্যাপারে আমরা সবাই জানি। বিষয়দ্বয় বিবরণীতে যে আমার ফরম্যাটটা কি ছিল, বিক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় মধ্যে কি ছিল, থাকে কয়, থাকে কি, থাকে প্রারম্ভিক মজুদ পণ্য, কয় থেকে কয় ফেরত, পণ্য উত্তোলন বাদ দিতে হয়। তারপর কি ঢকচা, সুখ, মজুরি এগুলো বসায়। এরপর যেটা করি সমাপন মজুদ বাদ দিই। বাদ দেওয়ার পর যা থাকে সেটাই কি হয়, বিক্রিত পণ্যের ব্যয়। আর বিক্রয় থেকে বিক্রিত বাদ দিলে আসে কি, মোট মুনাফা। এরপর মোট মুনাফা থেকে বাদ দিতে হয় কি, পরিচালন ব্যয়। এর মধ্যে থাকে বিজ্ঞাপন, বেতন, কুরিন, এই সেই, বিমা প্রিমিয়াম, অনেক কিছু থাকে, তাই না? মনিহারি, অবচয়, হ্যাঁ, সুনাম অবলম্বন, এগুলো বাদ দেওয়ার পর যোগ করি অনন্য আয়, বাদ দেওয়া অনন্য ব্যয়। এরপর আসে নিট লাভ বা ক্ষতি। তাহলে দেখছো অনেকগুলো বিষয় যোগ বিয়োগ করতে হয় না। খেয়াল করবে এই যে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যেগুলো বসে, কি কি বসে, প্রারম্ভিক মজুদ পণ্য, কয়, হ্যাঁ, কয় থেকে কয় ফেরত গুলো বাদ যায়, বসে মজুরি, শুল্ক, টক চার্জ, হ্যাঁ, আন্ত পরিবহন, এই সবগুলাই কি, সবগুলো হচ্ছে প্রত্যক্ষ খরচ। আর পরিচালন ব্যয়ের মধ্যে যেগুলো বসে সেগুলোকে আমরা বলবো কি, সেগুলোকে আমরা বলবো পরোক্ষ খরচ। তাহলে মনে থাকবে প্রত্যক্ষ খরচ কোনগুলো, বিক্রিত পণ্যের ব্যয় মানে মোট লাভ বা ক্ষতি বের করা পর্যন্ত যা যা আছে সবগুলো কি প্রত্যক্ষ ব্যয়। আর মোট লাভ থেকে শুরু কইরা নিট লাভ পর্যন্ত যে সকল ব্যয় থাকবে বা আয় থাকবে সেগুলোকে আমরা বলবো পরোক্ষ আয় বা পরোক্ষ ব্যয়। চলো তাহলে আমরা ফিরে যাই। দেখো তো কয় কি আমরা বিক্রিত পণ্যের ব্যয় বসাই, কত ছিল, 1,06,000 টাকা। এটা কিন্তু একটা কি বিক্রিত পণ্যের ব্যয়। এটা মানে যেহেতু আছে তার মানে এটা কি প্রত্যক্ষ খরচ বসে যাবে। আসবাবপত্র আসবে না, হাতের মতো আসবে না, ঋণ আসবে না, দেনাত আসবে না। এই যে আছে কি মজুরি, এটা কিন্তু আসবে। ক টাকা ছিল, মজুরি ছিল 20,500 টাকা। এটা প্রত্যক্ষ খরচ। ভাড়া, কমিশন আসবে না, উত্তম আসবে না। লিখিত সম্মানে কিছু বলা আছে কিনা, সমাপনী মজুদ পণ্যের কথা বলা আছে, বাজার মূল্য এবং ক্রয় মূল্য। তা আমরা পাইলাম কি, ক্রয় আর মজুরি 1,06,000 আর 20,500। চলো এটা আমরা আগে বসায় ফেলি। তা আমরা এখানে লিখবো কি, আমরা লিখবো কয় টাকা ছিল, 1,06,000। আর কি ছিল,
কি ছিল বলো? মজুরি কত টাকা ছিল? 20,500। দেখো এই দুটো যোগ করলে কত আসে স্যার? কারোর হাতে নাও। 1,06,000 যোগ 20,500 আসে হচ্ছে 1,26,500। এখান থেকে বাদ দিতাম কি বিক্রিত পণ্যের ব্যয়? বাদ দিতাম আমরা সমাপনী মজুত পণ্য। কারণ কেন বাদ দিব? এই কয়ের মধ্যে না মজুত পণ্য উল্লেখ থাকে। সেটা কত? সেটা বলছি 20,000 টাকা। কেন 20,000 বলবো? ক্রয় মূল্য ছিল 25, বিক্রয় মূল্য ছিল কত? 20। আমরা বলছিলাম ক্রয় মূল্য বিক্রয় মূল্যের মধ্যে যেটা কম সেটা আমরা কি করব? সমাপনী মজুত পণ্য হিসাবে লিখে ফেলবো। তার মানে কত থাকবে আমার? 1,06,500। এটাই হচ্ছে আমার প্রত্যক্ষ খরচের পরিমাণ। কেমন বলো? কমেন্টে জানাও এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা। আমি যে আবার রিভিউ করে বলি কি কি ছিল। দেখো যেহেতু বলছে প্রত্যক্ষ ব্যয়ের পরিমাণ, ব্যয় বা খরচের পরিমাণ, আমি কি বলছিলাম? বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে সব ব্যয়গুলো আমরা লিখি, খরচগুলো লিখি, সেগুলি হচ্ছে কি স্যার? সেগুলি হচ্ছে প্রত্যক্ষ খরচ। দেখো আমরা ক্রয় কিন্তু বসাই, মজুরি বসাই, আর আমরা কি শেষে সমাপনী মজুত পণ্যটা বাদ দিই। তবে খেয়াল করতে হবে সমাপনী মজুত পণ্যের মধ্যে দুইটা মূল্য ছিল, ক্রয় মূল্য 25,000 টাকা, বাজার মূল্য 20,000 টাকা। এই দুটার মধ্যে যেটা সবচেয়ে ছোট, হোক সেটা ক্রয় মূল্য হোক সেটা বাজার মূল্য, সেটা মাথা ব্যথার কোনো কারণ না। এই দুটোর মধ্যে যেটা ছোট সেটা আমরা এখানে সমাপনী মজুত পণ্য হিসাবে অন্তর্ভুক্ত করে ফেলবো। দেখো বুঝতে পেরেছো কিনা। এই জন্য আমরা কি করেছি? প্রত্যক্ষ খরচের পরিমাণ বের করে ফেলছি। ক্রয় লিখলাম, মজুরি লিখলাম, আর যেহেতু ক্রয়ের মধ্যে সমাপনী মজুত উল্লেখ থাকে আমরা বিক্রিত পণ্য বাদ দিতাম। এই জন্য সমাপনী মজুত পণ্যটা কি করছে? আমরা বাদ দিয়ে দিয়েছি। উত্তর আসবে 1,06,000 কি 500। এটাই হচ্ছে প্রত্যক্ষ খরচ বা ব্যয়ের পরিমাণ। এটুকু বুঝছো কিনা আমাকে কমেন্টস করো। আর আমরা কি কি করছি দেখি না করতে পেরেছো কিনা। এবার আমরা কি করব? খ নাম্বারে চলে যাব। মোট লাভ দেওয়া আছে, আমার নিট লাভ বা ক্ষতিটা বের করব। আচ্ছা ইনান কি বলছে দেখি। ইনান বলছে কি আই থিঙ্ক আমি কথাটা বলে ভুল করে ফেলছি। না ইনান, তুমি কথা বলতে কোনো ভুল করা নাই। শিক্ষক শিক্ষকদের সময় কি কথার সম্পর্ক, তাই না? ভালোবাসার সম্পর্ক, মধুর সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, বোঝাপড়ার সম্পর্ক। বোরিং আসলে হিসাব ক্লাসটা বোরিং যদি তোমরা ম্যাথ না করো। আমি যদি ম্যাথ না করে শুধু গল্প করি আমারও বোরিং লাগবে। তোমরা যদি সবাই মিলে ম্যাথ করি, আমার যত সমস্যা আছে যদি সমাধান করে দেখবা সময় না কিভাবে কিভাবে চলে যাবে। এই যে ম্যাথ করছি দেখতে পাচ্ছ, 1 ঘন্টা কেমন জানি হাওয়ার মতো মিলিয়ে গেল। আসলে এখন সময়টাই তো পড়াশোনা, না পড়াশোনা করতে হবে। কি করবা দেখি বাকিদের কি অবস্থা। রফিকুল তুমি কেমন আছো? কি করছো? তুমি ঘুমিয়ে গিয়েছো? ডিনার করছো নাকি তোমরা জানাও। মিথিলা কি বলছে দেখি। মিথিলা নাই, মিথিলা হা হয়ে গেছে। আচ্ছা মিথিলা এই প্রশ্ন শেষ হোক, তারপর তোমার যে ইচ্ছা এমসিকিউ এমসিকিউ করাবো, ডোন্ট ওয়ারি। চলো আমার তাহলে কি ক নাম্বার শেষ। এবার আমরা যেটা করব, আমরা খ নাম্বারে ফিরে যাব। কেমন? চলো আমরা খ নাম্বারে যদি যাই। প্রথমে কি করবা? খ নাম্বারের জন্য আবার একটু কষ্ট করে টেবিলে এখানে করে নিতে হবে, তাই না? টেবিল নিলাম, স্কেল নিলাম, তোমার স্কেল নাও, ব্যাগ টানো, নিলাম। কেমন? চলো এখানে আমরা লিখে ফেলবো কি লিখবো আমরা? বিবরণ। এখানে কি লিখবো? টাকা, টাকা আর কি টাকা। এটা আমরা কি করছি? বিশদ আয় বিবরণী। কেমন? বিশদ আয় বিবরণী। এখানে কি অবশ্যই তারিখ লিখবা 2022-23 জুন সমাপ্ত বছরের জন্য। তারিখ না কি টিচার কিন্তু হাফ মার্কস বা 1 মার্কস কেটে নিতে পারে। সো কি করতে হবে? তারিখটা লিখে নিতে হবে। কেমন? এইবার প্রশ্ন আমার কি দেওয়া ছিল? প্রশ্নে দেওয়া মোট মুনাফা দেওয়া ছিল কত টাকা দেওয়া ছিল বলো? দেওয়া ছিল 80,000 টাকা। যারা প্রশ্নটা তুলে রাখুনি আমি আবার দেখাচ্ছি। দেখো এই যে দেওয়া আছে কি মোট মুনাফা 80,000 টাকা। কেমন? চলো আমরা এবার যেটা করব, যেটা এবার আমরা করব একটু মুছে নেই। হ্যাঁ অনেকগুলো দাগাই ফেলছি আমরা, আমরা মুছে নেই আবার, যাতে আমাদের দাগায় দাগে বুঝে বুঝে করতে সুবিধা হয়। কেমন? মুছে নিলাম মোটামুটি।
এই দেখো মোট মুনাফা দেওয়া ছিল কত, ৮০,০০০ টাকা। ধরে নিট মুনাফা বা ক্ষতি পরিমাণ নির্ণয় করতে বলছে, তাই না? আমার তো মোট মুনাফা দেওয়া আছে এখানে কত, ৮০,০০০ টাকা পয়সা তুলে নিয়েছি। তাহলে এখান থেকে আমরা বাদ দিব কি, এখান থেকে আমরা বাদ দিব, চলো কি, পরিচালন ব্যয়। আমরা শুরু করে লিখে ফেলি, বাদ পরিচালন ব্যয়। ঠিক আছে, এই পরিচালন ব্যয় কি কি বসে সেটা কিন্তু আমাদের একবার কি করতে হবে, শক্তভাবে খেয়াল করতে হবে। কারণ এই আর্থিক বিবরণী বা বিষয় বিবরণীর মধ্যে সবচেয়ে বেশি যে পেজগুলো থাকে এই পরিচালন ব্যয়ের মধ্যে থাকে। পরিচালন ব্যয়টা বুঝে ফেলতে পারলে ভাইগুলো কি একদম সহজ দুধবাত। চলো আমরা পরিচালন ব্যয় প্রশ্ন যদি দেখে যাই, পরিচালন ব্যয় কি কি আছে এই প্রশ্নে। আসবাবপত্র আসবে না, হাতের নগদ আসবে না, 10% আসবে না, দেনাদ আসবে না, মজুরিও আসবে। দেখো আছে কি, ভাড়া কত মাস, 10 মাস। 10 মাসে ভাড়া কত, 25,000 টাকা, তাই না? তার মানে চলো আগে ঝটপট লিখে ফেলি কি, চলো লিখে ফেলবো আমরা ভাড়া ক টাকা, 25,000 টাকা। খেয়াল করো আমরা ম্যাথটা কদিন করতেছি, ম্যাথটা হচ্ছে 1 বছর মানে 12 মাসের। তাহলে এখানে ভাড়া যদি 10 মাসে থাকে 25,000 টাকা, তাহলে 1 মাসে কত স্যার, তা 10 দিয়ে ভাগ দেই 2500 টাকা। তাহলে 2 মাসে কত, কম আছে না? কম মানে কি, বকেয়া, মানে বকেয়া ভাড়া। তাহলে কত আছে, গুণ দিলে 5,000। তার মানে বকেয়া ভাড়া কত, 5,000 টাকা। তাহলে মোট ভাড়া পরিমাণ কত থাকবে, 30,000 টাকা। খেয়াল করো ভাড়া দেওয়া ছিল 25,000 টাকা, কয় মাসের, 10 মাসের। আর এখান থেকে যেহেতু ভাড়াটা বকেয়া আছে, 10 যেহেতু ম্যাট্রিক বছর 1 বছর 12 মাসের, তাহলে কি 10 মাসের দেওয়া আছে, 2 মাসের দেওয়া নাই, 2 মাসের শর্ট, এই 2 মাস হচ্ছে কি বকেয়া। তাহলে 25,000 কে আমরা ভাগ দেবো ক দিয়া, 10 দিয়ে ভাগ দিলে পাবো 1 মাসের। আর যদি 2 দিয়ে গুণ দিই তাহলে আমরা সেই কাঙ্ক্ষিত 2 মাসে পেয়ে যাব। তাহলে এই 2500 গুণ 2 মানে কি 5,000 টাকা। তাহলে 10 আর 2 কত, 12, মানে 25,000 যোগ 5,000 আসতেছে 30,000 টাকা। 30,000 টাকা হচ্ছে স্যার আমার বকেয়া ভাড়া, মানে মোট ভাড়ার পরিমাণ। তা দেখো ভাড়াটা ছিল কি আমার প্রয়োজন ব্যয়, আর কি এখানে আছে, কমিশন তো একটা প্রাপ্তি। চলো আমরা যে এখানে দেখি বলেছে কি, দেখো তো দেনাদের 2,000 টাকা আদায়যোগ্য নয়, তাই না? এবং অবশিষ্ট দেনাদের উপর 5% ঋণ সঞ্চয় ধরতে হবে। খেয়াল করো দেনাটা কত, খেয়াল করো দেনা আছে কত, 40,000 টাকা, তাই না? এই মধ্যে 2,000 টাকা আদায়যোগ্য নয়, অবশ্য দেনাদের উপর কি 5% ঋণ ধার্য করতে হবে। তাহলে দেখো ঋণ ক টাকা বলছে, 2,000 টাকা আদায়যোগ্য নয়, তাই না? আর এর সাথে কি করতে হবে, যোগ নতুন ঋণ সঞ্চিতি। সেটা ক টাকা ছিল, ওই যে দেনাদার ছিল 40,000 টাকা, এখান থেকে বাদ দিবা 2,000, তো অবশিষ্ট থাকবে কত, 38,000 টাকা। এটার উপরে করো 5%, আসবে কত, আসবে 1,900 টাকা। তাহলে 2,000 1,900 করলে কত আসবে, 3,900 হচ্ছে আমার ঋণের পরিমাণ। খেয়াল করো আমি আবারও বলছি, বলেছিল দেনাদার 2,000 টাকা আদায়যোগ্য নয়, মানে এটা ঋণ যোগ করলাম, এর সাথে যোগ হবে কি নতুন ঋণ সন্ধি, সেটা কত বলেছিল, দেনাদারের 2,000 আদায়যোগ্য নয় এবং অবশিষ্ট দেনাদারের উপরে কত, 40,000 টাকা থেকে 2,000 বাদ দিয়ে থাকবে কত, 38,000 টাকা। এর 5% 900 টাকা আদায়যোগ্য নয়, 19 তারপর 2,000 1900 যোগ করলে আসে হচ্ছে 3,900 টাকা। চলো দেখে নেই আর কি কি এখানে আছে। এই যে আসবাবপত্রের উপর 10% অবশ্যই ধার্য করতে হবে। চলো দেখি না আসবাবপত্র কত আছে, আসবাবপত্র আছে 1,70,000 টাকা। তাহলে এই যে 10%, 10% কত আসবে স্যার, 1,10% আসবে কত, 17,000 টাকা। চলো যে আমরা বসে ফেলি, তাহলে কি লিখবো এখানে, আসবাবপত্রের অবচয় সেটা কত টাকা স্যার, 17,000 টাকা। কেমন, আর তো কিছু এখানে দেখতে পাচ্ছি না, আমি 3,000 যোগ করে ফেলি, 30,000 যোগ 3,900 যোগ 17,000 আসবে কত, 50,900। এটা কি প্রয়োজন ব্যয়, এখান থেকে যে আমি 80,000 টাকা থেকে এটা বাদ দিই, 80,000 মাইনাস 50,900 থাকবে 35,100। এটাকেই বলছি আমরা কি বলছি, পরিচালন মুনাফা। ম্যাথ কিন্তু এখানে শেষ হয়নি, শেষ হয়েছে না, কারণ এই পরিচালন মুনাফার সাথে আমরা যোগ করবো কি অন্যান্য আয় ও ব্যয়। কেমন,
চলো আমরা এখানে স্কেল নেই, স্কেল নিয়ে এখানে আর লম্বা লম্বা দাগ টেনে নিই, এই তো শেষের দিকে, আর বোরিং লাগবে না তোমাদের। নাও এখন এখানে করব কি, লিখবো যোগ অন্যান্য আয়, কেমন। আর এখান থেকে আমরা বাদ দিব কি, বাদ অন্যান্য ব্যয়। চলো আমরা দেখে নেই অন্যান্য আয় এবং ব্যয়ের মধ্যে কি কি এখানে আছে। দেখো এই যে আছে কি 10% ঋণ। ঋণ কত টাকা আছে, 1,00,000 টাকা। যেহেতু ঋণ নিছি আবার 10% সুদে, তার মানে সুদ দিতে হবে। তাহলে 1,00,000 টাকা যদি ঋণ হয়, এর 10% সুদ কি আসবে, ঋণের সুদ, সেটা কি ঋণ ক্রেডিট, ঋণের সুদ আসবে ডেবিট। তার মানে এই 10% এর সুদ কি আসবে, এটা অন্যান্য ব্যয় যাবে কত টাকা, 10,000 টাকা, কেমন। আর কি আছে চলো দেখে নেই। এখানে দেখতে পাচ্ছি কমিশন আছে কত, 3,000 টাকা, তাই না। তার মানে এটা কি, এটা আয়। আমরা চলো বসিয়ে নেই, লেখো কমিশন প্রাপ্তি কত টাকা ছিল, 3,000 টাকা। আর এখানে থাকবে কি, অনাদায়ী ঋণের সুদ। ঋণের সুদ কত টাকা থাকবে স্যার, থাকবে হচ্ছে 10,000 টাকা। ওই যে 1,00,000 টাকার 10%, যে দেখি আর কিছু এখানে আছে কিনা। কমিশন বসাইলাম, আর তো কিছু নেই, তার মানে এইগুলোই। চলো এবার আমরা যোগ বিয়োগ করে ফেলি। যদি 3,000 টাকার সাথে 19,100 যোগ করি কত আসে, আসে হচ্ছে তোমার 32,100। এ থেকে যদি আমি 10,000 টাকা বাদ দিই, তাই না, তাহলে কত থাকবে, থাকবে 22,100। দেখো তো 22,100 টাকা কি ধনাত্মক আসছে, প্লাস ফিগার আসছে, তার মানে এটা হচ্ছে স্যার নিট লাভ বা কি নিট মুনাফা। কত সেটা, এই যে 22,100 টাকা। তার মানে সঠিক উত্তর কি, 22,100 টাকা হচ্ছে এই যে নিষাদ কোম্পানি ছিল এর কি নিট লাভ বা নিট মুনাফা, ক্ষতি কিন্তু না। বলো এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো কিনা। এরপর কিন্তু আমি আর্থিক অবস্থা বিভিন্ন ঘর নাম্বার করব, তারপর আমরা চলে যাব এমসিকিউ প্র্যাকটিসে। দেখি বাকিদের কি অবস্থা, কমেন্টস করো। আচ্ছা রফিকুল ঘুমায় নাই, জেগে আছো দেখে ভালো লাগলো। তোমাদের মধ্যে ডিনার কি করছো, হাত তুলো। সবাই কি রাতের খাবার খেয়ে ফেলেছ ক্লাস করতে করতে ফাঁকে ফাঁকে, না পরে খাবা। কমেন্টস কেউ দেখতে পাচ্ছি না, কমেন্টস নেই, কমেন্টস নেই, দুঃখজনক দুঃখজনক। ইনান কি রাগ করলো নাকি আমার উপরে, জানাবা। নিশাদ বলছো ক্লিয়ার আসছে, নিশাদ কিন্তু অ্যাক্টিভ, হেভি অ্যাক্টিভ, সে শুরু থেকে আমার সাথে আছে। নিশাদ তুমি কি আমার সাথে ম্যাথ গুলো করছো, না শুধু আমি করছি তুমি দেখছো। তোমাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ, শুধু আমি করলে হবে না, আমার সাথে তোমরা কি করবা, চেষ্টা করবা তোমরাও কি ম্যাথ গুলো করতে। নিশাদ যেমন কমেন্টস করে সে ম্যাথ গুলো করছে, দ্যাটস গুড। কারণ এটা তো হিসাব বিজ্ঞান, এত থিওরি না, এত গল্প না, এত বাংলা না, না যে স্যার গল্প করবে আমি শুধু বসে বসে শুনবো, এটাই শেখা হবে না। এখানে যখন তুমি দেখবে শিখবা, কাছে বেশি যদি তুমি করো তাহলে তুমি বেশি শিখতে পারবা, দ্রুত শিখতে পারবা। চলো আমরা এরপরে গ নাম্বারটা আমরা ফিরে যাই। চলো চলো চলো, গ নাম্বার তো আমার আর্থিক বিনিয়োগ করতে বলছে, তাই না। চলো আমরা গ নাম্বার ফিরে যাই। যেহেতু আর্থিক বিনিয়োগ করতে বলছে, আমার কি করতে হবে, আবার এখান থেকে একটা টেবিল স্কেল নিয়ে ঘর আর্থিক বিনিয়োগ ঘর করে ফেলতে হবে। যেহেতু আর্থিক বিবরণী, তার উপরে কি লিখবে, লিখবে আর্থিক অবস্থার বিবরণী, কেমন। এটা শেষ করলে আমরা 5-6টা এমসিকিউ বা 10টা এমসিকিউ সমাধান করব। এখানে অবশ্যই ডেট লিখতে হবে, উপরে নাম লিখতে হবে, লিখে ফেলবা। ভিতরে লিখবো আমরা কি, বিবরণ। এখানে লিখে ফেলবো টাকা, এখানে লিখবো কি টাকা, এখানেও স্যার লিখে ফেলবো আমরা টাকা, কেমন। এটা করছি আমরা 2 এর গ। যেহেতু
আমাদের আর্থিক অবস্থা বিভিন্ন করতে বলছে, এটা প্রথমে আমরা লিখবো কি, শিরোনাম হবে স্যার স্থায়ী সম্পদ। কেমন? চলো আমরা একটু দেখবি স্থায়ী সম্পদের মধ্যে আসলে এখানে কি কি আছে। চলো প্রশ্নে ফিরে যাই। প্রশ্নটা আবার বেশি কি হয়, হিজিবিজি হয় স্যার। চলো আমরা একটু মুছে দিই। দাগাতে আমার কি, আমরা অনেক দাগাই ফেলছি তাই না? যদি বারবার না মুছি তোমরা আবার কি হবা, দুটো নাই পড়ে যাবা, একটু কনফিউজ হয়ে যাবে, আওলায় ফেলবা। এই জন্য ভাড়া মুছে দিচ্ছি। দেখো এখানে কি আছে, প্রথমে আছে আসবা পথে, তো একটা স্থায়ী সম্পদ। কত টাকা ছিল? 1,70,000 টাকা, তাই না? তাহলে আমরা এখানে প্রথমে লিখবো স্থায়ী সম্পদ, লিখবো কি স্যার, লিখবো আসবা পত্র। কত টাকা? 1,70,000 টাকা। এখান থেকে বাদ দিতে হবে, কি বাদ দিব আমরা, বাদ বা মাইনাস পুঞ্জীবিত। নাম শুনছি না? এই পুঞ্জীবিত অবচয়টা কি করতে হবে স্যার, বাদ দিয়ে দিতে হবে। সেটা কত টাকা ছিল? 1,70,000 টাকা, 10%, 17,000 টাকা। বাদ দিলে পাবো কি আমি, অ্যাকচুয়াল স্থায়ী সম্পদ, মানে কি আসবাবপত্র। 1,70,000 টাকা মাইনাস 17,000 টাকা, রাইট? থাকে 1,53,000 টাকা। দেখো আমরা কিন্তু স্থায়ী সম্পদ বের করে ফেলছি। চলো স্থায়ী সম্পদ আমরা কি লিখি, লিখি আমরা চলতি সম্পদ। চলো আমরা টাইটেলের মধ্যে দেখি চলতি সম্পদের মধ্যে কি কি আমার রেয়ামলে দেওয়া আছে। রেয়ামলে ফিরে যায়, আসলে তো বসায় ফেলছি। দেখো তো হাতে নগদ, এটা কিন্তু কি একটা চলতি সম্পদ। কত টাকা ছিল? 1,30,000 টাকা বসবে। আবার সমাপনী মজুদ পণ্য ক্রয় মূল্য 25,000 টাকা, বাজার মূল্য 20,000 টাকা, এটাও কি একটা চলতি সম্পদ। তাহলে চলো বসিয়ে ফেলি। কি বসাবো আগে, প্রথমে হাতে নগদ কত টাকা? 1,30,000 টাকা বসাই ফেললাম, তাই না? এর সাথে আমরা বসাবো কি, সমাপনী মজুদ পণ্য। কেমন? কত টাকা ছিল? 25 আর 20, যেটা ছোট মানে 20,000 টাকা, মানে 20,000 টাকায় নেব। এই দুইটা আমরা কি পেয়েছি, চলতি সম্পদের মধ্যে পেয়েছি। চলো দেখে নেই আরো কোন চলতি সম্পদ আমার পছন্দ দেওয়া ছিল কিনা। এই যে আছে দেনাদা, এটা কিন্তু বসে যাবে, তাই না? ক টাকা? 40,000 টাকা। এটা গুরুত্বপূর্ণ, চলো এটাকে আমরা বসিয়ে ফেলি। তার আগে এদিকটা আমার উপরে তুলে নিতে হবে, তাই না? চলো যদি আমরা এখানে একটু বসিয়ে নেই, এখানে কি লিখবো আমরা, দেনাদার ক টাকা? 40,000 টাকা। কিন্তু সমন্বয় বলা ছিল এর মধ্যে কি, মাইনাস নতুন কুড়িন, যেটা কি আদায়যোগ্য নহে, এমন টাকা ছিল কত? 2,000 টাকা। বাদ দিতে হবে, তাহলে থাকবে কত? থাকবে স্যার 38,000 টাকা। এখানে বলছিল কি, অবশিষ্ট দেনাদার মানে নতুন কুড়িন সঞ্চিতি, এই জাতীয় সূচক 5% কত আসবে তাইলে? ছিল স্যার 1,900 টাকা, তাই না? হ্যাঁ, 38,000 টাকার উপর যদি 5% আমরা করি, আসবে 1,900। যদি আমরা 38,000 টাকা থেকে 1,900 বাদ দিই, যেটা আসবে এই 36,100, এটা হচ্ছে আমার নিট দেনাদার। কেমন? চলো আমি যে দাগটা বড় করে নেই। তার মানে আমরা কি দিয়েছি, আমার চলতি সম্পদের মধ্যে মোটামুটি বসে ফেলেছি। দেখি আর কি কি আছে। আর তো দেখতে পাচ্ছি না, সব বসায় ফেলছি, সবই বসায় ফেলছি। এখানে তো আর কিছু নেই। এই কয়টা ছিল আমার কি, চলতি সম্পদ। তাহলে এবার হাতে নাও, 34,100 সাথে যোগ করবা 20,000, যোগ করবা 1,30,000, তাহলে কত পাবা? পাবা 1,86,100। এটা কি চলতি সম্পদ? এখানে যোগ করে আমি স্থায়ী সম্পদ 1,53,000 টাকা। তাহলে পাবা কত? 3,39,100। এটাই হচ্ছে কি স্যার, এটাই হচ্ছে আমার মোট সম্পত্তি। ম্যাথ কিন্তু শেষ হয়নি, আরেকটা ছোট্ট ভাগ বাকি আছে, তাই না? সেটা কি, দায় ও মালিকানা সত্ত্ব, এটা কিন্তু করতে হবে। তার মানে প্রথমে আমার কি বের করতে হবে,
আগে বের করতে হবে মালিকানা সত্ত্ব, কারণ আমরা জানি এই যে সম্পদ যেহেতু আমার 3,19,100 টাকা আসছে, আমার দায়মান সত্ত্ব যোগ করে 3,19,100 টাকায় যেমনি হোক মিলাই দিতে হইব, নাহলে কিন্তু ম্যাথে আমার ঝামেলা আছে। চলো আমরা যাবো একটু উপরের দিকে, এটা তুলে দেব বোর্ডটা। আমরা স্কেল টেনে আবার দাগ টেনে ফেলি। ঠিক আছে, আমরা দেখি মালিকানা সত্ত্বের মধ্যে কি কি আছে। চলো প্রশ্নে ফিরে যাই। এখানে আছে দেখো মূলধন, আছে কি উত্তোলন। মূলধন কত আছে? মূলধন আছে হচ্ছে স্যার 2,00,000 টাকা, উত্তোলন আছে হচ্ছে স্যার 10,000 টাকা। এই যে 2,00,000 টাকা মূলধন, উত্তোলন হচ্ছে 10,000 টাকা। কি করবো তাহলে? এখানে সুন্দর করে লিখে ফেলবো মূলধন কত টাকা ছিল? 2,00,000 টাকা। কেমন? এখান থেকে বাদ দিব কি মাইনাস উত্তোলন ক টাকা? 10,000 টাকা। তাহলে ক থাকবে আমার? থাকবে হচ্ছে 1,90,000 টাকা। এখানে আমরা যোগ করবো কি? যোগ করবো আমার নিট লাভ। নিট লাভ যদি প্রশ্নে আমার বলা নেই, তারপরে আমরা ওই যে আগে যে আমরা ম্যাথ করছিলাম না খ নাম্বারে, কোথায় সেটা দেখো তো। এই যে দেখো এখানে আমরা বের করেছিলাম, তাই না? দেখতে পাচ্ছ কি না? বোর্ডটা ক্লিয়ার দেখতে। এই যে দেখো নিট লাভ কত বের করেছিলাম আমরা? 22,100 টাকা। এটা কি নিট লাভ ধরে কি করে ফেলবো আমি? এবার ম্যাথটা আমরা করে ফেলবো, চলো। চলো, তার মানে আমার নিট লাভ কত আসবে? 22,100 টাকা। 22,100 টাকা যদি আমি যোগ করি তাহলে কত আসবে? 1,90,000 যোগ 22,100 আসবে 2,12,100। কেমন? দেখি আর কি আছে। মালিকানা সত্ত্ব আমরা বের করে ফেলেছি। এবার আমরা বের করবো চলতি দায়। চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায়। এর মধ্যে ঋণ আছে, ঋণ বসায় ফেলতে হবে। বকেয়া ভাড়া আছে, আর তো কিছু দেখতে পাচ্ছি না। তার মানে আমরা কি বসাবো? ঋণের সুদ আর কি ভাড়া। চলো, তার মানে শিরোনাম কি দিব? শিরোনাম দিব এবার চলতি দায়। এর মধ্যে কি যাবে? প্রথমেই যাবে স্যার ঋণের সুদ, 1,00,000 টাকা 10%, তাই না? কয় টাকা তাহলে? 10,000 টাকা। আর কি ছিল? বকেয়া ভাড়া। এটাও কিন্তু চলতি দায়। কয় টাকা ছিল বকেয়া ভাড়া? 5,000 টাকা, তাই না? তাহলে 10 আর 5 কত আসবে? আমি যেটা পয়েন্টে খেয়াল করো, 10%। হ্যাঁ ঠিক আছে, বকেয়া ভাড়া থাকবে কত? 5। তার মানে 10 আর 5 কি? 15,000 টাকা। আরেকটা ছিল দেখো তো, দীর্ঘ মেয়াদি দায়। সেটা কি? ওই যে ঋণটা যে নিয়েছে 10% সুদে, তাই না? এটা কি দীর্ঘমেয়াদী দায় না? তার মানে এটাও তো স্যার এখানে শিরোনামে বসে যাবে। চলো লিখে ফেললাম। তাহলে কি ঋণ ক টাকা ছিল? 1,00,000 টাকা। এইবার যদি আমি যোগ বিয়োগ করি, চলো হাতে নাও। এই 2,12,100 ওকে, যোগ 15,000, ঠিক আছে, কারোর হাতে নাও, যোগ 1,00,000 টাকা। দেখো তো কত আসে? এখানে আসে 3,27,100। কিন্তু আমি 3,27,100 লিখতে পারবো, কেন লিখতে পারবো না? আমাকে লিখতে হবে কত? আমাকে যে মালিকের সাথে যে পরিমাণটা 3,29,100 টাকা, এটা এখানে লিখে ফেলতে হবে। চলো আমি এখানে লিখে ফেলবো কি 3,39,100 টাকা। তার মানে দেখো আমার দুই পাশের মধ্যে শর্ট কত আছে? শর্ট আছে হচ্ছে তোমার 12,000 টাকা। কিন্তু আমি হিসাব বসানোর আগে অবশ্যই অবশ্যই পুরো প্রশ্নটা আমাকে একবার কি করতে হবে? ছোট করে একটা চেক দিয়ে নিতে হবে যে আসলেই এখানে হিসেবে আসবে না আমি কোথাও ভুল করেছি। হ্যাঁ চলো যদি দেখি কয় বিঘা আসবে না। আসবাবপত্র বসাইছি, হাতে নগদ বসাইছি, 10% ঋণ বসাইছি, ঋণের সুদও বসাইছি, দেয়াদার ঠিক আছে, মজুরি এখানে আসছে না, ভাড়া বকেয়া ভাড়া বসাইছি 5,000 টাকা, কমিশন এখানে বসে আসবে না, মূলধন 2,00,000, উত্তোলন 10,000, ঠিক আছে, সময়ের মধ্যে যে সেরে নিয়েছি, দেয়াদার ঠিক আছে, আরো 10% বছর, এটা ঠিক আছে। তার মানে আমি তো সবই বসাই ফেলছি, তাই না? ও একটু ভুল করেছিলাম আমরা, খেয়াল করে এই যে ভুলটা করেছিলাম,
নিট মুনাফা কিন্তু প্রশ্নে বলা ছিল, কত বলা ছিল দেখো তো, 34,100 টাকা নিট মুনাফা আমার প্রশ্নে বলা ছিল, এখানে আমরা মিস্টেক করে বসেছি। দেখো বাচ্চারা খেয়াল, এই জন্য বললাম, দেখো আমার নিট লাভ বসেছি কত দেখতে পাচ্ছ, 22,100 টাকা বের করেছিলাম না, কিন্তু এটা বসানো যাবে না। কেন এটা বসানো যাবে না? কারণ হচ্ছে গিয়ে আমার তো প্রশ্নের মধ্যে নিট লাভ বলাই আছে, আছে না? সেটা কত টাকা ছিল? সেটা ছিল তোমার এই 34,100। যেহেতু নিট লাভ আমার বলা আছে এইটা, আমাকে অবশ্যই এই প্রশ্নের দেওয়া নিট লাভ ব্যবহার করেই ম্যাথটা করতে হবে, নো ডাউট। তাহলে দেখো কত আসে আমার, 1,90,000 যোগ 34,100 আসবে স্যার 2,24,100। এবার এর সাথে যোগ করো 15,000 যোগ 1 লক্ষ, আসবে কত? 3,39,100। দেখতে পেয়েছ? তা আমরা কিন্তু কি দুই পাশ দেখো মিলে গিয়েছে। এবার কিন্তু কোনো সেটা হিসাব আসেনি, কেমন? বোর্ডটা খুব সমস্যা করতেছে। দেখো তারপর আমি ছোট করে এখানে নোট লিখে দেব, মোট দায় ও মালিকানা সত্ত্ব। কেমন? মালিকানা সত্ত্ব। দেখো কত আসে, দেখো মোট সম্পদ ছিল 3,39,100, আর মোট দায় ও মালিকানা সত্ত্ব যোগ করে কত আসছে? 3,39,100। আবার বলছি, মোট সম্পদ ছিল 3,39,100, আমার মালিকানা সত্ত্ব ছিল 2,24,100, এর সাথে আমার দায় ছিল 1,15,000 টাকা, যোগ করে মোট দায় ও মালিকানা সত্ত্ব আসছে কত? 3,39,100। তার অঙ্কটা এবার হয়েছে। আবার বলছি, খেয়াল রাখতে হবে, আমার দুই পাশ না মিলে আমি তখন হিসেবে অবশ্যই মিলে আসতে হবে। তবে খেয়াল রাখতে হবে আমার প্রশ্নে কোনো ডিরেকশন যে দেওয়া আছে সেটা আমি মিস করে ফেলেছি কিনা। যেমন আমি একটু একটা মিস করে ফেলেছিলাম না, আমরা প্রশ্নের দেওয়া লিখলাম না ধরে আমরা যে ম্যাথ করেছি সেটা ধরে করে ফেলেছিলাম, এমনটা করা যাবে না। কিন্তু আমি ঠিক কারেকশন করেছি। তার মানে আমার যে প্রশ্নের নিটলাভ দেওয়া থাকে, আমার প্রশ্নের নিটলাভ ধরেই মানে সাথে বিবরণী বাড়তি কষ্ট বিবরণী করে ফেলতে হবে। অন্যথায় যদি নিটলাভ প্রশ্ন উল্লেখ না থাকে বা মোট মানে যদি প্রশ্ন না দেওয়া থাকে, তাহলে তুমি ম্যাথ করতে হতে যেটা পাবা সেটা ধরেই ম্যাথটা করে ফেলবা। কেমন? আমাদের কিন্তু দুইটা সিকিউ সৃজনশীল প্রশ্ন সমাধান করা শেষ। এবার বলে এই প্রশ্ন তোমরা কোথায় কোথায় বুঝেছো আর কোথাও কোথাও বুঝিনি। যদি অল ক্লিয়ার থাকে তাহলে আমরা যেটা করব, আমরা এবার এমসিকিউ সমাধানে চলে যাব। কেমন? নাকি আমরা আরো একটা সিকিউ করবো বলো? আচ্ছা নিশাত বলছো জি, ওকে। বাকিদের কি অবস্থা? ইনান, আচ্ছা নুসাইবা কি বলছে দেখি, তুষ্মি, ফাইনালি আমি তুষ্মি দেখা পেলাম। তুষ্মি বলছি এমসিকিউ, ওকে তুষ্মি আমরা এমসিকিউ যাবো। তার আগে বল তুমি এখন কই ছিলা? তোমার তো আমি এতক্ষণ দেখতে পাই নাই, তোমার তো কমেন্টস আমি দেখলাম না। তুমি কি আজকে পরে জয়েন করেছো? আচ্ছা নুসাইবা বলছো ক্লিয়ার, ওকে দ্যাটস ফাইন নুসাইবা। দেখি তুষ্মি কি বলে। তুষ্মি বলে হ্যাঁ স্যার, ওকে। এই জন্য বলি তুষ্মি মেয়েটা কই, আজকে আমি কেন তাকে ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি না? ওকে, আমরা কিন্তু দুইটা সৃজনশীল প্রশ্ন সমাধান করে ফেলেছি। দেখো আমি কিন্তু তোমাদের জন্য আরো একটা সৃজনশীল প্রশ্ন সমাধান ছিল, সেটা কি বরিশাল বোর্ড 2024 সালের কোশ্চেন, কিন্তু বোর্ড কোশ্চেন। দেখো একটা ছবি তো রাখো, যদি তোমরা তখন বোরিং হয়ে যাবে, আরো যদি একটা প্রশ্ন আমি সমাধান করে পাগল হয়ে যাবো, তাই না? কি করাবো? কমেন্টস করো। দেখো এখানে আরো একটা প্রশ্ন আমি লিখে দিয়েছিলাম, আচ্ছা 4 নম্বর কোশ্চেন, এটাও কিন্তু বরিশাল বোর্ডের 2024 সালের কোশ্চেন। খেয়াল আগে ছিল বরিশাল বোর্ড 24 নম্বর বোর্ডের প্রথম কোশ্চেনটা, যেহেতু এখান থেকে দুইটা প্রশ্ন আসে, আর পরে ছিল কি বরিশাল 2024 সালে 2 নম্বর মানে 4 নম্বর প্রশ্নটা দিয়েছিলাম। আচ্ছা এটাও আমরা চাইলে করতে পারি যদি তোমরা ধৈর্য ধরো। এরপর আসে এমসিকিউ। দেখো এমসিকিউ খুবই সহজ, চেষ্টা করেছি যেহেতু প্ল্যান ছিল সিকিউ করানোর, তাও যে তুষ্মি নুসাইবাদের চিন্তা ভাবনা কইরা কিছু এমসিকিউ রাখছি যেগুলো বোর্ডে সবচেয়ে বেশি বেশি আসছে। এই অধ্যায়ে আমি অনেকগুলো এমসিকিউ তোমাদের সমাধান করেছি 70-75 মতো। দেখি এই এমসিকিউ সমাধানটা কে করতে পারে। যে তুষ্মি বল সিকিউ পাইতে সিকিউ আমরা একটা করাবো। আচ্ছা ইনান বলছে নেক্সট ক্লাসে করাই। ইনান পেশে পড়ে যাচ্ছ না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা ছোটখাটো করে কি করি, এই 8টা বা 7টা এমসিকিউ আছে লাকি 7 বা লাকি 8, দেখি আমরা লাকি 7 বা লাকি 8 এর মধ্যে
কয়টা করে যেতে পারি, কেমন? আচ্ছা তুমি দেখি এই বলছো এটা এমসিকিউ, দেখি উত্তরটা কি হবে। তার আগে দেখি আরেকটা, যেহেতু আমরা ভোট কোশ্চেন সমাধান করছি, বলেছিল বিশদ বিবরণীতে কোন ধরনের আয় ব্যয় লিপিবদ্ধ করা হয়। এই যে বিশদ বিবরণী আমরা একটা করি না, এর মধ্যে আমরা কি কোন কোন আয় বা ব্যয়গুলো আমরা দেখাই, দেখো অনেকগুলো অপশন, তার মধ্যে দেখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ময়মনসিংহ বোর্ড 22 সালে এসেছিল, ঢাকা বোর্ড 21 সালে আসছে, ময়মনসিংহ বোর্ড আবার 21 সালে আসছে। তার মানে কি তিনটা বোর্ডেই এটা ভিন্ন ভিন্ন বছরে ঘুরে ফিরে এসেছিল। অপশন যদি দেখি, মূলজাতীয় আয় ব্যয়, মূলজাতীয় প্রাপ্তি, মুনাফাজাতীয় আয় ব্যয়, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। প্রশ্ন ছিল বিশদ আয় বিবরণীতে কোন ধরনের আয় ব্যয় লিপিবদ্ধ করা হয়। হয় বলছে, হয় না বলে নাই। তুষ্মি বলেছিল কে? তুমি বলেছিল এ। না তুষ্মি, তুমি ঠিক বলতে পারলা না। বিশদ আয় বিবরণীতে মূলজাত আয় ব্যয় এটা আসে না, এটা আসে কোথায় জানো? এই মূলজাত আয় ব্যয় আসে তোমার আর্থিক অবস্থা বিবরণীতে। কারণ কি সেখানে যায় কি আসবাবপত্র কয়, ভূমিদান কোঠা কয়, বিনিয়োগ, সেগুলো তো দীর্ঘমেয়াদী, ওগুলো মূলধন জাতীয় আয় ব্যয় বা প্রাপ্তি বা প্রদান। বিশদের মধ্যে আসে সবসময় কি মনে রাখবা, মুনাফা জাতীয় আয় ব্যয়, যেমন বিক্রয় মুনাফা জাতীয় আয়, যেমন কমিশন প্রাপ্তি মুনাফা জাতীয় আয়, যেমন কয় মুনাফা জাতীয় ব্যয়, বেতন, মজুরি, বিজ্ঞাপন, বিমা সালামি, এগুলো সব কি, এগুলো হচ্ছে তোমার মুনাফা জাতীয় ব্যয়। তার মানে এই যে একটু যে আমরা আর্থিক অবস্থা বিবরণী না করে বিশদ বিবরণী আগে করলাম, এই বিশদ বিবরণী যা ছিল সবগুলোই কি স্যার, সবগুলি হচ্ছে মুনাফা জাতীয় আয় ও ব্যয়। তার মানে সঠিক উত্তর হবে কি, সঠিক উত্তর হবে 1 সি। কেমন? চলো আমরা তাহলে পরে প্রশ্নে ফিরে যাই। দেখো 2 নাম্বারটাও কি গুরুত্বপূর্ণ, 23 সালে ময়মনসিংহ বোর্ডে এসেছিল। কি বলছে, আর্থিক অবস্থা বিবরণী কখন প্রস্তুত করতে হয়। বলেছে বছরের শেষে, বছরের মাঝামাঝি, যে কোনো সময়, না নির্দিষ্ট তারিখে। তুষ্মি এটা তোমার দায়িত্ব, এবার তুমি সঠিক উত্তর দাও, দেখি দিতে পারো কিনা। নুসাইবা তোমাকে দেখতে পাচ্ছেন, কমেন্টস করো, বলে দেব না তোমরা বলবা, বলো। বলেছে আর্থিক বিবরণী কখন প্রস্তুত করতে হয়। খেয়াল করো, আমরা যখন আর্থিক বিবরণী করলাম না, আমরা কি লিখেছিলাম, চলো লিখেই দিই। আমরা এটা করছি কি, খেয়াল করো তো, লিখেছিলাম বিশদ আয় বিবরণীটা করলাম না, আরেকটা ছিল কি স্যার, একটা ছিল আর্থিক অবস্থার বিবরণী। কেমন? খেয়াল করো তো, এই বিশদ আয় বিবরণী আমরা যখন করলাম না, আমরা কি লিখেছিলাম মনে আছে, 2022 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য লিখেছিলাম, মনে আছে নাকি বলো। আর আমরা যখন আর্থিক বিবরণী করলাম কি লিখলাম, 31শে ডিসেম্বর 2022। দেখো তো, তারপরে বিশদ বিবরণী কি করি, সারা বছরের জন্য। যদি বলতে বিশদ বিবরণী গ্রহণ করা হয়, বলতাম কি বছরের শেষে বা সারা বছরের সময়। আর আর্থিক বিবরণী গ্রহণ করি, দেখো তো বলছে 31শে ডিসেম্বর 2022, তার মানে কি নির্দিষ্ট সময়ের জন্য বছরের শেষ দিনে একদম 31শে ডিসেম্বর তারিখে আমরা এটা করে থাকি। তার মানে সঠিক উত্তর কি হবে, হবে ডি নাম্বার, নির্দিষ্ট তারিখে। আর্থিক বিবরণী কখন প্রস্তুত করা হয় যদি কেউ জিজ্ঞেস করে, কি লিখবো, নির্দিষ্ট তারিখে। দেখি কে কি কমেন্টস করেছে। আচ্ছা এক অ্যান্সার ছিল সি, তুষ্মি এক অ্যান্সার ছিল সি, সেটা ছিল এই বিশদ আয় বিবরণীতে কি করে আমরা মুনাফা জাতীয় আয় ও ব্যয়গুলো আমরা লিখি। নুসিবা বলছো বি, না নুসিবা 2 এর বিটা হবে না বাবা। আচ্ছা ইনান ঠিক বলছে যে 2 এর ডি হবে, কারণ এটা আগে কি করেছিল, পরে ছিল। এটা বোর্ড কোশ্চেন, এগুলো কিন্তু বাসায় সমাধান করতে হবে। দেখি তুষ্মি এবং নুসাইবা তোমাদের জন্য 3 নাম্বার। বলছে প্রাপ্য বিল আর্থিক অবস্থা বিবরণীর কোন অংশে থাকে। খেয়াল করো, প্রাপ্য বিল মানে কি, প্রাপ্য আমার অধিকার, আমি পাবো, তাই না, এখন পাই নাই, পাবো, তার মানে এটা হচ্ছে কি স্যার আমার সম্পদ। কোন ধরনের সম্পদ, চলতি সম্পদ। তার মানে এই প্রাপ্য বিল আর্থিক বিবরণী কোথায় থাকবে, চলতি সময় থাকবে। এটা দায় না, দায় বসার সুযোগই নাই, ইসে সম্পদ আসবাবপত্র এখানে বসবে না, এটা ঋণ না। তার মানে সঠিক উত্তর কি এ, কারণ বি সি ডি কি ভুল উত্তর। তার মানে এই প্রাপ্য বিল আর্থিক বিবরণী কোন পাশে বসবে, বসবে চলতি সম্পদে। কেমন? চলো আমরা তাহলে কি করি, যদি পরের প্রশ্নটা যাই।
দেখো 4 নম্বর কি বলছে, বেতন 15,000 টাকা। কয় মাসে দেওয়া আছে? এটা দেওয়া আছে 10 মাসের। তাহলে এখানে বেতনের বকেয়া টাকার পরিমাণ কত? এটা কিন্তু রাজশাহী বোর্ড 2023 সালে এসেছিল। চলো দেখি এটা উত্তর কি দিতে পারে, হিসাব করে আমাকে জানাবা যে সঠিক উত্তর কি হবে। আমি শুধু তোমাদের কমেন্টস গুলো পড়ে নেই। তুষ্মি বলেছ আচ্ছা 3-এর এ হবে। আচ্ছা 3-এর এ, ওকে ঠিক আছে তুষ্মি, ঠিক বলেছ। 2-এর ডি এটাও ঠিক আছে। নিশ্চয় বলছে এ সি, কারে কাটছে? আচ্ছা বি এর সি কিনা। দেখো ক্যালকুলেটর হাতে নাও, দেখো এই 4-এর বলছে বেতন 10 মাসে কত? 15,000 টাকা। তাহলে এখানে বেতন বকেয়া টাকার পরিমাণ কত? আমরা জানি আমরা অঙ্কটা কদিনে করি? অঙ্কটা করি আমরা 1 বছরে, তাই না? চলো তোমাদের সামনে দেখেই করে দিই, মনে রাখবা আমরা হিসাবে যেগুলো আমরা কদিনে করি, করি 1 বছর মানে 12 মাসে। তাহলে বেতনটা আমরা কত মাস হিসাব করবো? হিসাব করবো তোমার 12 মাসের মানে 1 বছরে। কিন্তু এখানে দেওয়া আছে কত মাসের? দেওয়া আছে 10 মাসের। তাহলে 1 মাসেরটা কত? তাহলে কেউ হাতে নাও, এই 15,000 ভাগ কি? ভাগ 10। তাহলে 1 মাসে আসতেছে কত? 1500। তাহলে বকে আছে 2 মাসে, 1500 যদি তুমি 2 দিয়ে গুণ দাও কত আসবে? 3,000 টাকা। তার অপশন কি? ডি। এই সি বি এ কিন্তু ভুল। সঠিক উত্তর কি? বেতন যদি 10 মাসে থাকে 15,000 টাকা, তাহলে বকে আছে কয় মাস? বকে আছে 2 মাসের। সঠিক উত্তর হবে স্যার ডি, 3,000 টাকা। কেমন? চলো আমরা পরের প্রশ্ন ফিরে যাই। 5 নম্বর প্রশ্ন বলছে, জনাব রিফাত 2021 সালের 1 জানুয়ারি 2021 সালে 1 জানুয়ারি কি করছে? 1,00,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করেন। যন্ত্রপাতি সংস্থাপন খরচ ছিল 7,000 টাকা। 5% অবশ্যই ধার্য করা হয়। যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় দ্বারা নিচের কোনটি প্রভাবিত হয়? দায়, সম্পদ, মানে সত্য, না ব্যয়? বলো সঠিক উত্তর কি হবে? বলে দেবো। তার আগে 10 সেকেন্ড তোমরা ভাবো, দেখি তোমাদের জন্য অপেক্ষা করি সঠিক উত্তর তোমরা দিতে পারো কিনা। দাও উত্তর দাও। দেখি তুষ্মি কমেন্টস করেছে, দেখি তুষ্মি কমেন্টসটা পড়ি। তুমি বলছো 5-এর সি। না তুষ্মি 5-এর সি তো হবে না বাবা, 5 সি তো মালিক না সত্য বলছে না। তুষ্মি হয়নি হয়নি, আরেকটু ভাষায় পড়াশোনা করতে হবে বাবা, ক্লাস আর ফোকাস থাকতে হবে। দেখো এই যন্ত্রপাতিটা কিনছো না, এই যে তোমাদের মতো আইফোন কি ইউজ করে আমি জানি না ঠিক, বা যখন ফোন কিনি এখন তো ফোন সাথে আবার ইয়ারফোনও দেয় না, আবার দামি ফোনের মধ্যে চার্জারও দেয় না। তার মানে তুমি ফোন যে বিষয়টা কেনো, এসে তোমার দেখবে যে স্ক্রিন প্রোটেক্টর, ফোনের সুন্দর সুন্দর ব্যাক কভার লাগায় ফেলে, এটা তোমার ফোনের দামের সাথে যোগ করে বাসাতে টাকা নিয়ে যায়। ফোনের দাম 20,000 টাকা, এর সাথে আবার কি হয়, এই ফোনের চার্জার, স্ক্রিন প্রোটেক্টর, ব্যাক কভার, ক্যামেরা লেন্স এইসব নিয়ে আরো 1,000 টাকা চলে যায়। তার মানে ফোনের দাম হয়ে যাচ্ছে 21,000 টাকা, তাই না? ঠিক একই ভাবে যন্ত্রপাতি কিনছে কত? 1,00,000 টাকায়, কিন্তু যন্ত্রপাতি তোমার আনতে যায় ইনস্ট্রুমেন্ট সেট করে যে খরচ কত? আরো 7,000 টাকা। তার মানে আমার যন্ত্রপাতি দাম এখন 1,00,000 টাকা নাই, জমির দাম কত হয়েছে এখন? 1,00,000 যোগ 7,000 টাকা। তার মানে আস্তে আস্তে কত? 1,07,000 টাকা। তাহলে যে সম্পদ যেহেতু 1,07,000 টাকা, তার মানে সংস্থাপন খরচ কি সম্পদের মধ্যেই ঢুকে যাচ্ছে। তার সঠিক করতে হবে 5-এ বি। দায়ও হবে না, মানে সত্য হবে না, ব্যয়ও হবে না। শুধু করতে হবে কি? 5-এর বি, সম্পদ। সি হবে না তুষ্মি, তুষ্মি তো আমার কি, তুমি তো ডি তো চলে গেছো বাবা, না ডিও হবে না। চলো 6 নাম্বার প্রশ্ন দেখি, বলেছে কি বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে কি, বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে মোট মুনাফা যোগ করলে কি পাওয়া যায়? খেয়াল করো তো, আমরা ফর্মে জানি কি জানো, বিক্রয় থেকে যেন বাদ দেই, কি বলতো, বিক্রয় থেকে যে বাদ দেই বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে কি পাওয়া যায় স্যার? পাওয়া যায় স্যার মোট মুনাফা, রাইট? দেখো কি বলছি, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের বাদে পাওয়া যায় কি? মোট মুনাফা। তাহলে বিক্রিত পণ্যের বেশি মোট মুনাফা আমি যোগ করে ফেলি, খেয়াল করো তাহলে কি হয়ে যাবে স্যার? বাবা আমি কি বিক্রয়, এই যে সূত্রটা লিখলাম, বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় সমান সমান মোট মুনাফা। তুমি সেম কাজটাই করো, এই বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যদি মোট মুনাফা যোগ করো, বিক্রয় যদি মোট মুনাফা পাওয়া যায়, তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে মোট মুনাফা যোগ করলে পাবা কি? বিক্রয়। তাহলে সঠিক উত্তর আসবে স্যার 6-এর এ, বিক্রয়। এখানে কয়টাও কি ভুল অপশন, পরিচয় মুনাফা ভুল অপশন, ডি নিট মুনাফা কি স্যার ভুল অপশন। সঠিক উত্তর হচ্ছে কি? বিক্রয়, কারণ বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে মোট মুনাফা যোগ করলে কি পাওয়া যাবে স্যার? সঠিক উত্তর হচ্ছে বিক্রয়। চলো পরেরটা দেখি, 7 নাম্বার কি বলেছে।
বলেছে মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করা, মুনাফা বা ক্ষতি বা নির্ণয় করতে বলছে। দেখি কি আছে। সাবির আছে বিক্রয় দেওয়া আছে 28,300 টাকা, বিক্রিত পণ্যের 22,500 টাকা দেওয়া আছে, পরিচালন ব্যয় 1200 টাকা দেওয়া আছে, কিন্তু মোট মুনাফা বা ক্ষতি বের করা নাই। এটা তো আমার বের করতে বলছে। খেয়াল করে এটা কোথায় এসেছে? ঢাকা বোর্ড 2024 সালে পরে, ঠিক তোমাদের আগের বছরে এই প্রশ্ন এসেছিল। বুঝতে পারছো? খুবই গুরুত্বপূর্ণ। চলো তাহলে দেখি আমরা যদি মোট মুনাফা বা ক্ষতি কিভাবে বের করতে হয়। দেখো তো, আমরা ঠিক আগে প্রশ্নে গেলাম না, এই যে লিখে দিয়েছিলাম বিক্রয় থেকে বাদ দিই কি বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে পাবো আমরা কি পাবো মোট মুনাফা। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে, পাবো মোট মুনাফা। তাহলে এখন কি করবো, বিক্রয় থেকে আমি কি বাদ দিব, বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বিক্রয় ছিল কত, কেউ হাতে নাও, বিক্রয় ছিল 28,300, এখান থেকে আমরা বাদ দিব বিক্রিত পণ্যের ব্যয় কত, সেটা 28,500। তাহলে কত থাকবে আমার, তো 28,300 মাইনাস 28,500 থাকবে কি মাইনাস 200। যেহেতু মাইনাস ফিগার মানে কি, এটা ক্ষতি, যেহেতু ঋণাত্মক চলে আসছে, তার মানে কি হবে, ক্ষতি 200 টাকা, রাইট? তারপর আমার সঠিক করতে হবে স্যার মানে এ, ক্ষতি 200 টাকা। দেখো বিক্রয় থেকে বিক্রয় বাদ দিলাম, যদি বিক্রয়টা ছোট 28,300, বিক্রিত পণ্যের ব্যয়টা কি আরেকটু বড় 28,500, তার মানে বিক্রয় থেকে বিক্রয় বাদ দিয়ে থাকবে কত, মায়ে 200, তার মানে ক্ষতি 200 টাকা। মুনাফা তো সুযোগে নেই, বি নাম্বার হবে না, ক্ষতি 1,000 টাকা হবে না, ক্ষতি 200 টাকা, মুনাফা 1,400 টাকা হবে না। তার মানে সঠিক করতে হবে স্যার এ, ক্ষতি 200 টাকা। দেখো এই হচ্ছে কি আপডেট অবস্থা। এখন যেহেতু তোমরা সিঙ্গল চাচ্ছ না, সময় হয়ে গেছে, তোমাদের আমি একটা হোমওয়ার্ক দিই। হোমওয়ার্কটা হচ্ছে এই 3 নাম্বার সিকিউরিটি স্ক্রিনশট নিয়ে রাখো। এই 3 নাম্বার সিকিউরিটি তোমরা বাসায় অবশ্যই কি করবা, সমাধান করবা। তুমি কিন্তু প্র্যাকটিস না করলে পরে ভালো করতে পারবা না। হ্যাঁ, হিসাব মানে ভালো করার একটাই মূল মন্ত্র, সেটা কি, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। আচ্ছা, ক্লাস এর মধ্যে রাখি নাকি? এইবার বলো তোমাদের কার কি সমস্যা আছে, কার কি কথা আছে। এখন তোমাদের স্যার করবে গল্প, তোমাদের কথাগুলো শুনবো। বলো কে কি করছো, কার কি চিন্তা ভাবনা পরিকল্পনা। দেখি কে কে কোন গল্প শুনতে চাইলে বলো, গল্প শুনবো এখন। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে। দেখি তুষ্মি কি বলছো, তুষ্মির কোনো গল্প নাই? হ্যাঁ ঠিক আছে, তাহলে অন্য একদিন সময় পেলে আমি তোমাদের গল্প শোনাবো। হ্যাঁ, যেহেতু রাত হয়ে গিয়েছে, সবাই ডিনার করো, ভালো ভালো খাবার খাও, বা আমার যত্ন নাও, নিজের যত্ন নাও, ঠিক আছে? ওকে। হ্যাঁ নোসেব, আমি নতুন টিচার, আমি অলরেডি 1 মাস হয়ে গিয়েছে আমি এখানে জয়েন করেছি। আমি শাহিনুর স্যারের পাশাপাশি তোমাদের কি পড়াবো, হিসাব বিজ্ঞান আর ফাইন্যান্স। ব্যবসায় তো ক্লাস নেই, মাঝে মাঝে নেই, হয়তো তোমাদের অনেকের সাথে কি হয় নাই, আমার পুজো হয় না, বাট আমি তো তোমাদের একটা ক্লাস নিয়েছি। আশা করি তোমরা আমার ক্লাস আগে পরে অনেকবার দেখেছো, হয়তো মনে করতে পারছো না। বলো আর কারো কিছু জানা আছে কিনা? নুসাইবা, তোমার কি আরো কিছু জানা আছে? থাকলে জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, যেহেতু তোমাদের কোনো প্রশ্ন নাই, তাহলে ক্লাস আজকে এই পর্যন্ত থাকবে। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। ভালো থেকো তোমরা। তোমাদের আগামীকাল ফাইন্যান্স ক্লাসে আমাকে পাবা ইনশাল্লাহ আবার। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ, গুড নাইট, শুভরাত্রি, টেক কেয়ার।